চল খেয়ে নিবি, নইলে লেট হয়ে যাবে। ওকে চলো। বলেই ঈশা তার মায়ের সাথে যেয়ে খেয়ে নিল। তারপর গাড়ির কাছে যেয়ে দাঁড়ালো এবং রিয়ানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। উফ, দেখেছো, যার বিয়ে তারই খবর নেই। না আন্টি, নিয়ে এসেছে তোমার এই বিদেশি ছেলেকে। বিদেশি ছেলে বলাতে রিয়ান রেগে রিয়াদের পেটে জোরে কনুই দিয়ে আঘাত করলো। রিয়াদ আউচ বলে চিল্লিয়ে উঠল। সবাই ওদের কাণ্ডে হেসে দিল। রিয়াদ ইয়ানের বেস্ট ফ্রেন্ড। তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেল। ঈশা তার বাবা মায়ের সাথে উঠতে নিলে রিয়ানের মা বলে, ঈশা, তুমি গিয়ে রিয়ানের সাথে বসো। আন্টি, কি? আমি কেন যাব ওনার সাথে? তা কে যাবে বলো তো? রিয়ান একা একা যাবে নাকি? বাট আন্টি, আমি কি করে? তুমি ওর বোন, যেতেই পারো, সমস্যা কি? আরে যা না, কি হবে। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ধীরে ধীরে রিয়ানের গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। রিয়ানরা 4টে গাড়ি নিয়েছে। প্রথম গাড়িতে রিয়ানের বডিগার্ডস, দ্বিতীয় গাড়িতে রিয়ান, রিয়াদ আর ঈশা, তৃতীয়টাতে রিয়ান এবং ঈশার মা বাবা, এবং লাস্ট বড় বাস যেটাই সকল আত্মীয় স্বজন। ঈশা ভয়ে ভয়ে গাড়ি দরজা খুলে রিয়ানের আয়েসে যেয়ে বসলো। ঈশা বসতেই গাড়ি চলা শুরু করলো। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখে রিয়ান তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। সামনের সিটে রিয়ান বসে আরামসে কানে ইয়ারফোন দিয়ে সং শুনছে। কি জান, আমাকে ছাড়া থাকতে পারো না? বাজে কথা বলা বন্ধ করুন। বাজে কথা কোথায় বললাম? তুমি তো আমার কাছে আসলে। বাধ্য হয়ে এসেছি, নইলে জীবনও আসতাম না, বুঝলেন ভাইয়া? ঈশা রিয়ানকে ভাইয়া ডাকাতে রিয়ান রেগে লাল হয়ে গেছে। হোয়াট? হু ইজ ভাইয়া? ঈশা তো সেই খুশি রিয়ানকে জব্দ করতে পেরে। কেন, আপনি তো সেই ভাইয়া। রিয়াদ ভাইয়াকে তো বলিনি। রিয়াদকে ভাইয়া বললে বলো, বাট আমাকে বলবে না। মাইন্ড ইট, স্টুপিড। আন্টি তো বললো আপনি আমার ভাই আর আমি আপনার বোন। উফ, ওরা বললেও ভাইয়া বলবে না, নইলে। নইলে কি ভাইয়া? এবার রিয়ান কন্ট্রোল হারিয়ে ফেলে। রিয়ান এক টান দিয়ে ঈশাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঈশা চোখ দুটো বড় বড় করে ফেলল। ঈশান এবার অনেকটাই ভয় পেয়ে গেছে। রিয়ানের সাথে মজা নিতে চেয়ে যে অতিরিক্ত রাগিয়ে ফেলেছে সেটা ঈশা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় ঈশা বলতে লাগলো, কি করছিটা কি? ভাইয়া বলা শাস্তি দিচ্ছি। কি শাস্তি? ঈশার ভীতু ফেস দেখে রিয়ানের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তবুও রাগী ফেস নিয়ে বলল, সেটা না হয় করেই দেখাচ্ছি। বলেই যেই ঈশার ঠোঁটের দিকে এগোতে নিল তখনই ঈশা নিচের হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। রিয়ান এবার তার হাসি থামাতে পারল না। জোরে জোরে হেসে দিল ঈশার কাণ্ডে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি আর ভাইয়া বলবে? ঈশা কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। সত্যি তো? ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান মুচকে হেসে ঈশাকে ছেড়ে দিল। ঈশাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ওরা যশোর একটা রিসোর্টে পৌঁছলো। ঈশা বেচারিকে তো রিয়ান সারা রাস্তায় জ্বালিয়ে মেরেছে। রিসোর্টে পৌঁছে সবাই 1 ঘন্টার মতো রেস্ট নিল। তারপর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বেচারি ঈশার আবার রিয়ানের জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কখনো হাত ধরছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাঁধে হাত দিচ্ছে। ঈশাও কিছু বলতে পারছে না, কারণ রিয়াদ কানে ইয়ারফোন দিয়ে নেই। রিয়ান এবং রিয়াদ মিলে হাসাহাসি করছে। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে আগে রিয়ান, তারপর ঈশা। ঈশাকে রিয়ানের গাড়ি থেকে নামতে দেখে মেয়ে পক্ষের স্বজনরা ভূত দেখার মতো চমকে ওঠে। বিশেষ করে মাইশার, রিয়ানের সাথে যার বিয়ে হবে সে। বোন মিম। ঈশা ভ্রু কুঁচকে সবার দিকে তাকালো। ব্যাপার কি? এরা আমার দিকে এইভাবে তাকিয়েছে কেন? আমি কি এলিয়েন নাকি যে এইভাবে দেখছেন? উফ, কাল থেকে যে কি সব হচ্ছে আমার সাথে। এই খচ্চরটা সারা রাস্তায় জ্বালালো, আর এখন এরা অসহ্য। জিজু, আমাদের টাকা দেন। সরি। বলছি টাকা দেন, নইলে কিন্তু ঢুকতে দিব না, এবং আপুকেও আপনার দিব না। ন্যাকা। তোদের আপুকে না দিলেও আমার প্রবলেম নাই, আর নিতেও চাই না তোদের আপুকে। টাকা দিয়ে আপনারা কি করবেন শুনি? সেটা আপনাদের কেন বলবো? এখন আপনারা দিবেন নাকি ফিরে যাবেন সেটা আপনাদের ব্যাপার। ঈশা ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর রিয়ান বিরক্ত হচ্ছে এদের কথায়। তারপর আর সহ্য করতে না পেরে ওদের টাকা দিয়ে ভেতরে ঢুকলো। মাইশার বান্ধবী, বোন, কাজিনরা ঈশার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এতে ঈশার অস্বস্তি ফিল করছে।
তাই সে সিদ্ধান্ত নিলেও মায়ের সাথে সাথে থাকবে। কিন্তু ভিড়ের মধ্যে হাজার খুঁজেও ঈশা তার মাকে খুঁজে পেল না। এইদিকে রিয়ান কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে যেন কেউ বুঝতে না পারে। কি সব প্ল্যান মতো চলছে তো? হ্যাঁ দোস্ত, এই সাইডে সব ঠিক আছে। আর জাহিদ? ইয়েস বস, এখানেও সব ঠিক আছে। প্রুফস? বস সেটা আমার কাছে, বাট একটা বাকি আছে। ওকে তাড়াতাড়ি ফার্স্ট। ওকে বস। এখন একজন মাইশার উপর আরেকজন ঈশার উপর। ওকে বস। বলেই জাহিদ গিয়ে তার কাজ শুরু করলো। আর রিয়াদ? আমাকে আর বলতে হবে না, পুলিশ ইন্সপেক্টর কি না বুঝে হয়েছে নাকি? রিয়ান হেসে বলল, জানি তুই পারবি। ইয়াপ। ওরা কত দূর আছে? বেশি সময় লাগবে না, 30 মিনিটের মাঝে চলে আসবে। আচ্ছা, কেউ আসছে, পরে কথা বলছি। ওকে। রিয়ান স্টেজে বসে এতক্ষণ এত কথা বলেছে, অথচ কেউ একবারের জন্যও বুঝতে পারেনি। ঈশা মাইশার রুমের পাশে দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাইশার বোনের কথা শুনতে পেল। আপু, তুই কিভাবে ওই রিয়ান শাহকে শায়েস্তা করবি? বিয়েটা হতে দে শুধু, তারপর দেখ ওদের কি হাল করি। সকলকে শেষ করে দিব, যেভাবে আমাদের ভাই মারুফকে মেরেছে ওই রিহান শাহ। এর জন্যই আমাদের ভাই ফাঁসির দড়িতে ঝুলেছে। তবে জানিস, ওদের সাথে একটা মেয়ে এসেছে, ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। যদি বিয়েটা ভেঙে দেয়? হা হা হা, ওইটা যদি পথের কাটা হয়ে দাঁড়ায় তাহলে ওকে বাঁচিয়ে রাখবো না, আগে নিজের স্বার্থ অর্জন করলেই হয়। আর দেখেছিস ওই রিহান কত বোকা, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ রে আপু, ঠিক বলেছিস। বলেই দুইজন জোরে জোরে হাসতে লাগলো। আর ঈশাও সবটা ভিডিও করে ফেললো। মাইশার ফেস দেখেই ঈশা বুঝে নিয়েছে কিছু না কিছু গড়বড় এই মেয়ে করবেই। ঈশা তার বাবার থেকেই শিখেছে। তার বাবা সব সময় এই সব বিষয় নিয়ে বুঝিয়েছে কিভাবে কখন কে কিরকম করতে পারে, এবং বলেছে যদি কখনো অপরাধ দেখে তাহলে ছোট ছোট প্রুফ নিজের সাথে রাখতে বলেছে। অনেক প্রয়োজনের মুহূর্তেও কাজে লাগতে পারে, আবার কারো জীবন বাঁচাতেও। ঈশা মনে মনে ভাবছে, ছি, ওর মন মানসিকতা এত খারাপ হতে পারে? এরা বিয়েটা করেছে শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য। স্বার্থের জন্য একজন মানুষ কত কি না করতে পারে। মিম আবার বলা শুরু করলো, আচ্ছা আপু, আমাকে ওই রিয়ান শাহ সম্পত্তির ভাগ দিবে না? তা তো দিবই, অনলি 25%। কি, এত কম? যতটুকু দিচ্ছি ততটুকুতে খুশি থাক, এখন এখান থেকে যা। মিম গাল ফুলিয়ে কিছু না বলেই চলে গেল। মিম বের হওয়ার আগেই ঈশা আড়ালে লুকিয়ে পড়ল। মিম যেতেই যখন ঈশা আড়াল থেকে বের হতে নিবে তখনই একটা ছেলে মাইশার দিকে আসছে, তাই আবার লুকিয়ে পড়ল ঈশা। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে পড়ল। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে দেখতে লাগলো কি হচ্ছে। ওহ জান, ফাইনালি তুমি এসেছো। বলেই ছেলেটিকে জড়িয়ে ধরল। এসেছি। তুমি কি সত্যিই বিয়ে করেছো? হ্যাঁ বেবি, করতে তো হবেই, নইলে ওই রিয়ানকে শিক্ষা দিব কি করে। আমি তোমায় ওর সাথে সহ্য করতে পারবো না। ওকে বেবি, তাহলে চলো দুজন মিলে একটু টাইম স্পেন্ড করি। বলেই দরজা দুম করে বন্ধ করে দিল। ঈশার এসবে কাজ চলে যাচ্ছে, তাই সে সেখান থেকে অন্য সাইডে চলে গেল। আর ভাবতে লাগলো এই মেয়ে অধিক নিচু মাইন্ডের কাউকে মেরে ফেলতেও এর হাত কাঁপবে না। এগুলো ভাবতে ভাবতেই ঈশা স্টেজের কাছে চলে গেল। হঠাৎ ঈশার চোখ গেল রিয়ানের দিকে। ঈশার সিদ্ধান্ত নিল ভিডিওটা রিয়ানকে দিবে। ভেবেই আস্তে আস্তে রিয়ানের পাশে যায় এবং ফোনটা দিয়ে অন্যদিকে চলে যায়। রিয়ান অবাক হয়ে যায় ফোন কেন দিল। এটা ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিন টাচ করতেই ভিডিওটি পেলে হলো এবং দেখতে পেল। ভিডিও দেখা শেষে রিয়ান মুচকি হেসে ভাবতে লাগলো, বাহ, আমার জানটা তো হেব্বি বুদ্ধিমান, আমার কত কাজ সহজ করে দিল। ওর মাইশা, তোমার তো আজ শেষ দিন। ভেবেই আরিফকে বলল। কাজ কমপ্লিট? ইয়েস বস, পুরোপুরি। গুড। বলেই রিয়ান ফোন রাখলো। এইদিকে সবাই বলছে কনেকে আনতে, কিন্তু কনের খবর নেই। তারপর সবাই মিলে মাইশার রুমের দিকে গেল। সবাই দরজা খুলতে বলল, বাট মাইশার কোনো খবর নাই। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো দরজা ভাঙবে। দরজা ভাঙার পর সবাই ভিতরে ঢুকে এমন কিছু দেখে যা উপস্থিত কেউই সেটা আশা করেনি। রিয়ানের তো কোনো রিয়াকশনই নেই। মাইশার মা তো মাইশার অবস্থা দেখে কেঁদে দেয়, কারণ রুমে মাইশা একটা ছেলের সাথে বেঘরে ঘুমোচ্ছে। মাইশার বাবা এগুলো সহ্য করতে না পেরে মাইশার কাছে যেয়ে এক টান দিয়ে বসালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটিয়ে চড় মারল। মাইশা এখনো ভালোভাবে চোখও খুলতে পারছে না, দুলছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। আজ তোর বিয়ে,
আর তুই কিনা এভাবে অন্য একটা ছেলের সাথে, ছি, আমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। বলেই মাইশার মা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হা হা হা, এইরকম চরিত্রহীন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। এই মেয়ে শুধু আজ না, আরো অনেকবার এইসব করেছে। তুমি কি করে জানো বাবা? দেখাচ্ছি আঙ্কেল, রিয়াদ ওদের নিয়ে আয়। বলতেই রিয়াদ কয়েকটা ছেলেকে নিয়ে আসলো। এই দেখেন আঙ্কেল, এই ছেলেগুলোকেও আপনার মেয়ে বলির পাঠা বানিয়েছে। সত্যি বড় ভুল করে ফেলছি এই মেয়েকে লাই দিয়ে। আরও আছে। বলেই মাইশা আর মিমের কথোপকথন এর ভিডিওটা দেখালো। ভিডিও দেখে তো সবাই আরো অবাক। রিয়ানের বাবা অবাক হয়ে বলল, মারুফ আপনার ছেলে? হ্যাঁ, তবে আমি জানতাম আমার ছেলে নিখোঁজ, বাট সে কি করলো যার জন্য ওকে ফাঁসিতে ঝুলিয়েছেন? আপনার ছেলে ড্রাগস বিক্রি করত, তারপর যখন তার ম্যানেজার তার কুকর্মের কথা জানতে পারে তখন মারুফ তাকে খুন করে, তাই সেই শাস্তিস্বরূপ তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কি বলছেন আপনি এগুলা? যা বলেছে ঠিকই বলেছে। আর আপনার এই গুণধর মেয়ে ভেবেছিল আমি ইচ্ছে করে ফাঁসিয়েছি। এই কি হচ্ছে আমার সাথে? আন্টি চিন্তা করবেন না আপনি আর। বাবা, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি ঈশাকে বিয়ে করতে চাই। ওকে আমি ভালোবাসি বাবা। অবশ্যই, ঈশাকে আমাদের বাড়ির পুত্রবধূ করব। আমাদের আগেই বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন আমায়, তখন মাইশা এমনভাবে বলেছিল যে ওকে না করতে পারিনি এবং আপনাদের কাছে প্রস্তাব পাঠায়। তবে আগে আমার মেয়ে চলাচল এবং কাজকর্মের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, ঠিক বলছে রিয়ান। তা ইলিয়াস, তোর মেয়েকে কি? ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ মিম ঈশাকে টান দিয়ে পেছন থেকে ঈশার গলায় ছুরি ধরলো। আমার আপুকে বিয়ে না করলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। কি হচ্ছেটাকে মিম? ছাড়ো ঈশাকে। না, আগে এই রিয়ান শাহ বলুক আপুকে বিয়ে করবে। জাস্ট শাট আপ। আমি এই ক্যারেক্টারলেস মেয়েকে কখনোই বিয়ে করব না। ওকে, আপুকে না করলে আমায় বিয়ে করে। রিয়ান চোখ দিয়ে রিয়াদকে ইশারা করতেই রিয়াদ আস্তে আস্তে মিমের পিছনে যায় এবং হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। জেলে গিয়ে মশার সাথে বিয়ে খেলো কেমন? এই, এদের নিয়ে যা। বলেই বডিগার্ডদের সাহায্যে মিম, মাইশা এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। এইদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ঈশা তো অস্বস্তিতে ভুগছে, কি থেকে কি হয়ে গেল ভাবছে। হয়ে এসেছিল অতিথি হিসেবে, এখন হয়ে যাচ্ছে বউ। বিয়ে পড়ানো শেষে কাজী কবুল বলতে বললে অনেকটাই ঘাবড়ে যায় ঈশা। তারপর সবাই অনেক জোরাজুরি করাতে 3 বার কবুল বলে ফেলে। রিয়ানকে বলতে বললে গপাগপ করে বলে দেয়। এতে সবাই জোরে জোরে হেসে দেয়। আরে দোস্ত, আস্তে আস্তে, কাজী কোথাও পালিয়ে যাচ্ছে না। বলেই আবার হেসে দিল সবাই। রিয়ান তার বোকামির জন্য মাথা চুলকাচ্ছে। তারপর রিয়ান মুচকি হেসে ঈশার কানে ফিসফিসিয়ে বলে, কি বলেছিলাম না, বিয়েটা তো হবেই, তবে সেটা তোমার সাথে। ঈশা কিছু বলল না, শুধু চোখ রাঙিয়ে অন্যদিকে ফিরে গেল। ভাই, এখনো তো ফিসফিস করিস না, বাসরও করিস, তখন অনেক সময় পাবি। বলেই হেসে দিল। তোরে তো পরে দেখে নিব। ঈশা রিয়াদের কথায় লজ্জা ফিল করলো, আর রিয়ান ঈশা লজ্জা মাখা মুখটা দেখে বলছে, আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত। ঠিক বলছো। তো চলো যাই, বেশি দেরি করা ঠিক হবে না। চল। বলেই সবাই একসাথে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলো। রাত বাজে প্রায় 9টা থেকে 10টা। গাড়িতে সবাই এক এক করে উঠে বসলো। ঈশা আর রিয়ান এবারও একসাথে। কি অদ্ভুত, তাই না? তখন রিয়ানের মা বলেছিল বোন হিসেবে বসতে, আর এখন বলছে বউ হিসেবে। কি জান, এখন কি আর অসভ্যতামি বলতে পারবা? অসভ্যতামি করলে তো বলবোই। ওহ কামন, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমি এই বিয়ে মানি না। মানো কি মানো না সেটা আমার দেখার দরকার নাই। মানে? বাসায় গিয়ে বোঝাবো। ঈশা আর এক দফা শখ খেলো। তারপর আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। পারবে তো রিয়ানের সাথে নিজেকে মানিয়ে নিতে? এসবই ভাবতে লাগলো ঈশা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল জানা নেই ঈশার। ঈশাকে ঘুমাতে দেখে রিয়ান তার ঘুমপুরিকে বুকে টেনে নিল। ঈশাও রিয়ানের বুকে আরামসে ঘুমুচ্ছে, আর রিয়ান এক দৃষ্টিতে তার ঘুমপুরিকে দেখতে ব্যস্ত। ঈশার সামনের চুল মুখে পড়লে সেটা রিয়ান পরম যত্নে সরিয়ে দিচ্ছে। একসময় রিয়ানও ঘুমিয়ে পড়ে ক্লান্ত থাকায়। এবার বলি মাইশার সাথে কি হয়েছিল, তাহলে শুনুন, প্রথম থেকেই শুরু করি। যেদিন রিয়ানের বিয়ে ঠিক হয়েছিল সেদিন রিয়ানের মা মাইশার ছবি দেখালো রিয়ানকে। সেদিন ছবিটা দেখেই রিয়ানের মনে খটকা লাগে, কারণ মাইশার চেহারা মারুফের সাথে অল্প অল্প মিল। তাই সেদিনই রিয়ানের গুপ্ত বাহিনী খোঁজ শুরু করে।
মাইশা টাকা যেদিকে দেখতো সেদিকেই ছুটতো। অনেকগুলো রিলেশনও করেছে, ছেলেদের টাকা হাতিয়ে ছুঁড়ে ফেলে দিত। এগুলো সবই খোঁজ পেয়েছে রিয়ান, এবং এটাও জানতে পেরেছিল মাইশা মারুফের বোন, বাট সঠিক প্রমাণ ছিল না এই বিষয়ে। তাই এটা নিয়ে আপসেট ছিল রিয়ান। এটা জানার পর ভেবেছিল মাইশার মুখোশটা বিয়ের দিন সবার সামনে খুলে দিবে। তবে রিয়ানের আপসেট দূর করতে পেরেছে শুধুমাত্র ঈশা। ঈশার জন্যই সঠিক প্রমাণটা পেয়েছে। আর হ্যাঁ, আরেকটা জরুরি কথা, মাইশার রুমের জুসে রিয়ানের বডিগার্ডের একজন নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে মাইশা আর ছেলেটা বেঘরে ঘুমোচ্ছিল। রহস্য এবারের মতো শেষ। ভোর 5টায় রিয়ানরা ঢাকায় এসে পৌঁছয়। ঈশার ঘুমে এতটাই বিভোর যে ওর কোনো খবরই নেই। তাই রিয়ান আর ঈশাকে না জাগিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে গেল। রিয়ানের কাণ্ডে রিয়ানের মা রিয়ানের বাবাকে বলল, দেখেছো তো তোমার ছেলে ঈশার জন্য কতটা পাগল। আগেই আমাদের রিয়ানের মতামতটা জানা উচিত ছিল। তবুও তো তোমার ছেলেটা এখন বেশ খুশি আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন রুমে চলো, যাই। চলো। লজ্জায় চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল ঈশা। রিয়ান ঈশার লজ্জা দেখে মুচকি হেসে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না, আমি তো তোমারই বর, যত ইচ্ছা দেখো। ঈশা চোখ বড় বড় করে তাকালো রিয়ানের দিকে। এভাবে তাকিও না, ভয় লাগে। আইসে ন্যাকামির মিনিস্টার। একদম বাজে কথা বলবে না। আপনিও ন্যাকামি কম করেন। বলে ঈশা রিয়ানের পাশ কেটে ওয়াশরুমে যেতে নেয়। তখনই রিয়ান ঈশার হাত ধরে থামিয়ে দিল। আমি ন্যাকামি করি? আপনিও ন্যাকামি কম করেন, ছাড়ুন আমায়। বরকে চোখ গরম দেখালে পাপ হবে। পাপ হবে না। দিবে? দিবে না। দিবে দিবে দিবে। আপনার মুখে কালি লেগে আছে। রিয়ান ঈশার হাত ছেড়ে মুখে হাত দিয়ে বলল, কই? জানি না। বলেই ঈশা এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান হ্যাবলার মতো ঈশার দিকে তাকিয়ে আছে। তারপর ধ্যান ভাঙলে জোরে জোরে হাসতে লাগলো। ওরে চালাক, আমার সাথে চালাকি। এবার ওয়াশরুম থেকে একবার বের হও, তোমার খবর আছে। বলেই রিয়ান বিছানায় গিয়ে বসলো। প্রায় অনেকক্ষণ গেল, তবুও ঈশার খবর নেই। তাই রিয়ান আধশোয়া হয়ে চোখ বুজে রয়েছে। তখনই ঈশা আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে ওকে দিয়ে দেখতে লাগলো। বিছানার দিকে চোখ যেতেই দেখলো রিয়ান চোখ বন্ধ করে আছে। ঈশা ভাবলো এটাই সুযোগ, তাই বের হয়ে পা টিপে টিপে ঈশা ড্রেসিং টেবিলের কাছে গেল। আয়নায় দেখলো রিয়ান এখনো চোখ বুজে রয়েছে। তাই ঈশাও নিশ্চিন্তে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে লাগলো। হঠাৎ কেউ ঈশাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ঈশা ভয় পেয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখে রিয়ান তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়েছে। রিয়ান নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, তোমার চুলে সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? তোমার চুলের সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। কেন এত পাগল করো আমায় বলো তো? যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন মনের মধ্যে এক অদ্ভুত ফিলিংস ধাওয়া করে, যা অন্য কোনো মেয়েকে দেখে হয়নি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যেটা তোমার প্রতি আমায় আকর্ষণীয় করে তুলেছে এবং প্রতিনিয়ত করেছে। কি এমন অদ্ভুত শক্তি আছে তোমার মধ্যে, বলতে পারো? ঈশা কিছু বলল না, শুধু শুনলো। ঈশাকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো জান, কিছু কি বলার নেই তোমার? না, ছাড়ুন। এখনো কি আমায় মানতে পারছো না? না। এই তো আমার লক্ষ্মী বউ। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি কখনো ছেলেদের দিকে ফিরেও তাকাওনি, অ্যান্ড আমাকে পাত্তাই দিচ্ছ না, যাকে দেখে মেয়েরা ক্রাশ খায়। আমি অন্যদের মতো না। সেই জন্যই তো তোমায় এত বেশি ভালোবাসি জান। আচ্ছা, আপনাকে একটি কথা বলি, মাইন্ড করবেন না? একদমই না। কেন? ভালোবাসি যে, তাই। উফ, ছাড়েন তো, অসহ্য। ছাড়বো না আমার বউকে, আমি ধরেছি। তোমার কি? কিছুই না, ছাড়েন। নো। বলছিলাম কি রিয়ান, তুই... বলেই রিয়াদ হাঁ হয়ে অন্যদিকে ফিরে গেল। রিয়ান রিয়াদকে দেখে ঈশাকে ছেড়ে দিল এবং অন্যদিকে চলে গেল। ঈশা তো লজ্জায় লাল হয়ে গেছে। রিয়াদ আবার বলল, তোমাদের রোমান্স শেষ হলে কি আমি আসতে পারি? হারামি, আমার রোমান্সের ব্যান্ড বাজিয়ে এখন ভালো সাজা হচ্ছে। আমি কি জানতাম নাকি তুই রোমান্স করছিস? জানলে কখনো কাবাব মে হাড্ডিও আসতাম না। অলরেডি বোন তো হলি। সেটা আমিও বলেছি, আর তোর এখানে দোষ আছে। কি? দরজা খুলে রোমান্স করছিস তো আমি বলতেই পারি। ওকে মেরা ভাই, ক্ষমা চাইছি। নেক্সট ডে আর কখনো এরকম হবে না। গুড বয়। ঈশার এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। রিয়াদ ঈশার কাণ্ডে বেকুব বনে গেল। কি হলো? ভাবি ভেবে দৌড়ে চলে গেল কেন? আমি কি জানি। কই ভাবলাম জমিয়ে আড্ডা দিব। ঈশাকে ছাড়াই আড্ডা দিব। চল বেলকনিতে। ওকে।
বলেই ওরা ব্যালকনিতে চলে যায়। একদিকে ঈশা দৌড়িয়ে ড্রয়িং রুমে চলে আসলো এবং সোফায় বসে হাঁপাতে লাগলো। রিয়ানের মা ঈশার দৌড়ানো দেখে উনিও ছুটে আসলো ঈশার কাছে এবং উত্তেজিত হয়ে বলতে লাগলো, কি হলো ঈশা, তুমি এখানে দৌড়ে আসলে কেন মা? আন্টি দেখেন না আপনার বলেই ঈশা আর তার মুখে হাত দিল আর ভাবতে লাগলো, কি বলে ফেলেছিল সে? আমার ছেলে মানে? মানে কি হলো বলো। না কিছু না, এমনি জগিং করছিলাম আন্টি। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তার রিয়ান কোথায়? উনি রিয়াদ ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? হঠাৎ এই কথা কেন বলছেন আন্টি? তোমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য? আরে না আন্টি, অন্যায়ের কিছুই নেই এখানে। আছে। কি? এই যে বারবার আন্টি বলছো, এটা কি অন্যায় নয়? ঈশা তৎক্ষণাৎ চিহুপায় কামড় দিল। আসলে হয়েছে কি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো তাই মিস্টেক হয়। সরি আন্টি, আই মিন আম্মু। বুঝেছি, আমায় এখনো মা ভাবতে পারোনি, তাই তো? আরে না আম্মু, তুমি আমার আরেক মা। বলেই ঈশা রিয়ানের মাকে জড়িয়ে ধরে। কি শাশুড়ি বউ মিলে কথা হচ্ছে? ও মা, শাশুড়ি না, আমার আরেক মা। বাবা, এক রাতেই পর হয়ে গেলাম। ও মা, তুমিও না। আচ্ছা যা, আর বলবো না। রিয়ানের মা তো মা মেয়ের কাণ্ড দেখে হাসছে। এইদিকে রিয়ান আর রিয়াদ মিলে ব্যালকনিতে গল্প করছে। তুই ভিডিওটা পেলে কি করে? আমি পাইনি, ঈশা পেয়েছে। হোয়াট? ও না থাকলে কখনোই পসিবল হতো না, বুঝলি? বুঝলাম। এখন নিচে চল, প্রচুর খিদে পেয়েছে। ওকে চল। তারপর দুই বন্ধু মিলে নিচে চলে আসলো। নিচে নামতেই দেখে ঈশা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। এটা দেখে রিয়ান খুব রেগে যায়। মা, ও মা। আরে কি এমন চেঁচাচ্ছিস কেন? ঈশা কাজ করছে কেন? সার্ভেন্টের কি কম পড়ছে নাকি? ও, এর জন্য চিল্লাতে হয়? সবে মাত্র বিয়ে হলো, এখনই কাজ? আমি বলেছি ওকে করতে, ও নিজে জোর করে করছে, এতে আমার কি দোষ? এই মেয়ে, তুমি কি এই বাড়ির কাজের লোক নাকি যে কাজ করার জন্য এমন পাগলামি করছো? রিয়ানের ধমকিতে ঈশা ভয় পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। আরে ধমক দিচ্ছিস কেন? ওর এত কাজ করার শখ কেন সেটা আগে আমায় বোঝাও। আরে ইয়ার, এমন রাগারাগি করছিস কেন? ভাবি বউ হিসেবে এটুকু করতেই পারে, স্বাভাবিক। এতে এরকম বিহেভ করার কোনো মানেই হয় না। তুই চুপ থাক। এবার থাম রে আমার বউ পাগলা ছেলে। রিয়ান আর কিচ্ছু বলল না, রেগে চুপচাপ খাবারের জন্য বসে পড়ল। ঈশাও বসলো, তবে সামনাসামনি। কিছুক্ষণ পর রিয়ানের বাবা আসলে সবাই খাওয়া শুরু করে দেয়। ব্রেকফাস্টের আগে ঈশার বাবা মা চলে যায়। এতে ঈশা অনেক কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। রিয়ান এতক্ষণ ভালো করে ঈশাকে দেখেনি, এখন দেখে ঈশার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঈশার অবস্থা দেখে রিয়ানের রাগ দূরে চলে গেল এবং ভাবতে লাগলো ঈশার কি হলো। তারপর খেয়াল করলো ঈশার বাবা মা নেই। আচ্ছা মা, আঙ্কেল আন্টি কোথায়? চলে গেছে। মানে কি তুমি আটকাবে না? আটকিয়েছিলাম, তবে শুনিনি। বলল ইলিয়াস ভাইজানের থানা থেকে কল এসেছে এবং আর্জেন্ট যেতে হবে, তাই আর থাকিনি। ও আচ্ছা। ঈশা তো কেঁদে মেদে অস্থির, অনেক কষ্টে সামলিয়েছি। ও এই ব্যাপার। আহালে আমার জানটা কত কষ্ট পাচ্ছে। তবে জান, তোমাকে তো এত সহজে ছাড়ছি না। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখলো রিয়ান তার দিকে সেই স্টুপিড হাসিটা দিচ্ছে। এতে ঈশা বিষম খেল। রিয়ানের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি ঠিক আছো তো? ঈশা ঢকঢক করে পুরোটা পানি খেয়ে ফেলল। তারপর আস্তে ধীরে রিয়ানের মাকে বলল, মা আমি একদম ঠিক আছি। রিয়ানের জ্বালাতনে ঈশার গলা দিয়ে খাবারও নামছে না। ঈশাকে না খেয়ে বসে থাকতে দেখে রিয়াদ বলল, কি হলো, ভাবি খাচ্ছে না কেন? আসলে ভাইয়া, আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন উঠি। বলেই ঈশা আর কিছু না খেয়ে উপরে চলে গেল। রিয়ান তো রেগে আগুন, কারণ ঈশা যে তার জন্যই খায়নি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর ঈশাও তেমন কিছুই খায়নি। মা তুমি আলাদা পেটে খাবার দাও, আমি ঈশাকে খাইয়ে দিব। আচ্ছা, খেয়ে দিচ্ছি। ওকে। বলেই সবাই খেয়ে নিল। তারপর রিয়ান ঈশার জন্য খাবার নিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে ঈশা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। রিয়ান খাবারটা বেড বক্সে রেখে ঈশার কাছে যেয়ে ঈশার কাঁধে হাত রাখলো। ঈশা চমকিয়ে উঠল এবং পিছনে তাকালো। ঈশা আর কিছু বলল না। কি ভাবছিলে? কই কিছু না তো। তো নাকে চলে আসলে কেন? আপনার জ্বালায় খেতে পারলাম কই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন এসো, খেয়ে নিবে। খাবো না। কেন? খিদে নেই। সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। সো চলো, খাবে। বললাম না খাবো না। রিয়ান মুচকি হেসে বলল,
তুমি হয়তো ভালো করেই জানো রাগলে আমি তোমার সাথে কি কি করতে পারি। সো যা বলছি চুপচাপ তাই করো, রাগিও না আমায়। ঈশা একটা শুকনো ঢোক গিলে বিছানায় গিয়ে বসলো এবং খেতে নিলে রিয়ান হাত ধরে আটকালো। আমি খাইয়ে দিব। কিন্তু আবার ঈশা ভয়ে আর কিছু বলল না। রিয়ান হাত ধুয়ে এসে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো যেন ঈশা ছোট বাচ্চা। খাওয়া শেষে রিয়ান নিচের রুমাল দিয়ে ঈশার মুখ মুছে দিল। ঈশা মুগ্ধ নয়নে রিয়ানকে দেখছে। রিয়ান সার্ভেন্টকে ডেকে প্লেট নিয়ে যেতে বলল। ঈশাও বেরিয়ে গেল এবং রিয়ানের মায়ের সাথে গিয়ে গল্প করতে লাগলো। আর রিয়ান রুমে বসে ঈশার ফোন চেক করছে এবং ডেভির স্মাইল দিচ্ছে। ঈশা একেবারে লাঞ্চ সেরে রুমে আসলো। রুমে এসে দেখে রিয়ান রুমে নেই, তাই ঈশা নিশ্চিন্তে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকলো। হঠাৎ একটা জিনিস দেখে ঈশা অনেকটাই রেগে গেল। তখনই রিয়ান রুমে ঢুকলো আর ঈশাও রিয়ানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ঈশা রিয়ানের সামনে গিয়ে ফোন দেখিয়ে বলল, এগুলো কি? কোনগুলো? চোখে দেখেন না? অন্ধ নাকি আপনি? তোমার প্রেমে। উফ, এত না পেঁচিয়ে সোজাসুজি বলুন। ম্যারিড স্ট্যাটাস আমার সাথে কেন জান? আপনি আমার পারমিশন ছাড়া ফোন ধরেছেন কেন? বউয়ের ফোন ধরতে পারমিশন লাগে নাকি? হ্যাঁ লাগে। দিলেন কেন আপনি? তোমার বিয়ে হয়েছে তাও আমার সাথে, তো দিব না? বিয়ে হয়েছে বলে সবাইকে জানাতে হবে? অফকোর্স জান, কেন কোনো সমস্যা বুঝি? উফ, আপনি অসহ্য। বলে ঈশা রুম থেকে বেরোতে নিল। রিয়ান আটকালো। কোথায় যাচ্ছ? মরতে কোনো সমস্যা? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে। এবার ঈশা ধমক খেয়ে কেঁদে দিল। রিয়ান ঈশার কান্না দেখে বেকুব বনে গেল। এই পাগলি, কাঁদছো কেন? আপনি খুব পচা, শুধু আমায় বকা দেন। বলে আবার কাঁদতে লাগলো। রিয়ান ঈশাকে অনেকবার থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই থামছে না। তারপর রিয়ান আর উপায় না পেয়ে আলমারি থেকে অনেকগুলো চকোলেট বের করে ঈশার সামনে নিয়ে বলল, লক্ষ্মীটি এবার তো চুপ করো, দেখো তোমার জন্য এতগুলো চকলেট। ঈশা চকোলেট দেখে কান্না থামিয়ে দিল এবং রিয়ানের হাত থেকে ছো মেরে চকলেটগুলো নিয়ে বিছানায় গিয়ে বসলো আর খেতে লাগলো। আর রিয়ান হাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, এত বড় মেয়ে কি করে এমন বাচ্চাদের মতো বিহেভ করছে। রিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা বলতে লাগলো, কি হলো, এইভাবে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? রিয়ান ভ্যাবাচাকা খেয়ে ঈশাকে বলল, নজর দিচ্ছি মানে কি? মানে হলো আপনি আমার চকলেটের দিকে নজর দিচ্ছেন। আমার বুঝি পেট ব্যথা করবে না? ফালতু কথা কম বলো, আমি বাচ্চা নই বুঝলে? আপনি তো বাচ্চাই। না, কিছুদিন পর বাচ্চার বাবা হব, আর তুমি কিছুদিন পর বাচ্চার মা হবা, আর এখন বাচ্চামি করছো? ছি ছি, এসব কি বলছেন? কেন, মা তো একদিন না একদিন হবাই, তাই না? উফ, চুপ করুন তো, শান্তি মতো খেতে দিন। ওকে ফাইন। তারপর ঈশা আবার খেতে শুরু করলো আর রিয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার ঈশাকে দেখছে। ঈশা চকোলেট খেয়ে গালে মুখে লাগিয়ে ফেলেছে। রিয়ান ঈশার খাওয়া দেখে ঈশার সামনে গিয়ে বসলো। চকলেট খাবো? আগে বলতে পারলেন না? এখন তো খাওয়া শেষ। না, এখনো শেষ হয়নি। কোথায়? আমি তো সব ঈশাকে আর বলতে দিল না, তার আগেই রিয়ান চেটে পুরোটা খেয়ে নিল ঈশার মুখে লাগা চকলেটগুলো। খাওয়া শেষ, চকলেট অনেক টেস্টি। ঈশা এখনো মূর্তি হয়ে আছে। রিয়ান ঈশার অবস্থা দেখে মুচকি হেসে বলল, চলো গেম খেলি। কি? কিল্ড গেম পিসিতে। ওয়াও, ওকে ডান। ওকে। বলেই রিয়ান টিভিতে ভিডিও গেম অন করলো। দুইজন মিলে জমিয়ে খেলছে। ঈশা তো বেশ এনজয় করছে। শেষে রিয়ান ইচ্ছে করে হেরে গেল এবং ঈশাকে জিতিয়ে দিল। ঈশা তো বেশ খুশি রিয়ানকে হারিয়ে। রিয়ান মুগ্ধ হয়ে ঈশার হাসি মাখা মুখটা দেখছে। সে তো চেয়েছিল ঈশাকে খুশি করতে। রিয়ান আর ঈশার হাসির আওয়াজ রিয়ানের মা বাবার কানেও গেল। শুনেছো, ছেলে মেয়ে দুজন কত খুশি। শুনছি। আমার আর ওদের নিয়ে চিন্তা নেই। ঈশাও মানে নিতে পারবে খুব সহজেই। ছেলেটা মেয়েটাকে টাইম দিচ্ছে। ঠিক বলছো, দুজন দুজনের জন্যই। সন্ধ্যা পর্যন্ত দুইজন মিলে খেললো। ডিনার সেরে ঈশা রুমে এসে দেখলো রিয়ান ঘুমিয়ে আছে। এতে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল লাইট অফ করে। যখনই চোখ বন্ধ করলো তখনই রিয়ান ঈশাকে জড়িয়ে ধরলো। আরে হচ্ছেটা কি? আপনার জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? তোমাকে জেগে থাকতে বলেছি নাকি আমি? ঘুমাও। এইভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? এইভাবেই এখন ঘুমাও। বলেই রিয়ান ঘুমিয়ে পড়ল। ঈশা বিরক্তি ফিল করলেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সকালে
ঈশা ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো রিয়ানের বুকে। রিয়ানের দিকে তাকিয়ে দেখলো রিয়ান এখনো ঘুমোচ্ছে। আজ ঈশা রিয়ানকে ভালোভাবে দেখেছে। মানুষটাকে আগে ভালো করে খেয়াল করিনি। কি নিষ্পাপ কিউট কিউট চেহারা, মনে হচ্ছে কোনো হিরো। ফেসের কাটিংটাই অন্যরকম, ছোট ছোট চোখ, কি কিউট। ভেবেই ঈশা ভালো করে পর্যবেক্ষণ করছে রিয়ানকে। ঈশা আলতো করে রিয়ানের গালে হাত রাখলো। ঘুমের সুযোগ নিয়ে আদর করা হচ্ছে বুঝি? ঈশা অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন? তোমার এই নরম হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল জান। ঈশা খেয়াল করলো তার হাত এখনো রিয়ানের গালে। হাত সরাতে নিলে রিয়ান ধরে আবার নিজের গালে রাখলো। এই তুমি এত ছটফট করো কেন বলো তো? আমার অস্তিত্ব লাগে, ছাড়েন। ওকে ছেড়ে দিলাম, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কেন? আমার শ্বশুর বাড়ি যাবো তাই। শাশুড়ি মা আমার বাসায়? হ্যাঁ, এখন তো উঠো, নাকি আরো রোমান্স করার ইচ্ছা? ঈশা রিয়ানকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান শুয়ে শুয়ে হাসতে হাসতে লাগলো। কিছুক্ষণ পর উঠে গোছগাছ করে নিল। ততক্ষণে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। গোছগাছ সব রেডি দেখে ঈশা তো অবাক। এইটুকু সময়ে কি করে এত গোছগাছ করলেন? আমার অভ্যাস আছে, দেশের বাইরে অনেক সময় ইমার্জেন্সি যেতে হয়, সেই থেকে অভ্যাস হয়ে গেছে। ওকে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি বাকিটা দেখছি। ওকে বলেই রিয়ান চলে গেল ফ্রেশ হতে। আর ঈশা ততক্ষণে রেডি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যে রিয়ান ফ্রেশ হয়ে চলে আসলো। তারপর রেডি হয়ে একসাথে নিচে নামলো। রিয়ান এবং ঈশাকে রেডি হয়ে নামতে দেখে রিয়ানের মা বলল, কি সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? আসলে মা, ঈশা তার মা বাবার জন্য মন খারাপ করেছিল, তাই ভাবলাম 2 দিন থেকে আসি। হ্যাঁ ঠিক ভেবেছিস, এখন আয় খেয়ে নিবি। ওকে বলেই সবাই মিলে খাবার টেবিলে বসলো। রিয়ানের বাবা আসলে খাওয়া শুরু করলো। রিয়ানের বাবা জিজ্ঞেস করলো। রিয়ানও খুলে বলে, আচ্ছা তাহলে যাও। তারপর ঈশা এবং রিয়ান খেয়ে নিল আর যাওয়ার জন্য প্রস্তুত হলো। তোকে ছাড়া একা কি করে থাকি মা? ও মা, 2 দিনই তো। মিস করবো তোকে, আর সাবধানে যাবি কেমন? ওকে মা, তুমিও সাবধানে থেকো। আর রিয়ান, সাবধানে ড্রাইভ করবি। ও মা, আমি আজ নতুন ড্রাইভ করছি না। যাই হোক, সাবধানে যা। বাই। বাই মা। রিয়ানের মাকে বিদায় জানিয়ে রিয়ান এবং ঈশা গাড়িতে উঠে বসে। রিয়ান ড্রাইভিং সিটে এবং ঈশা পাশের সিটে। রিয়ান ড্রাইভ করছে আর ঈশাকে আর চোখে দেখছে। ঈশা এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। ঈশা চকোলেট কালারের একটা শাড়ি পরেছে। ঈশাকে খুবই সুন্দর লাগছে। একটা কথা বলি? বলে ফেলুন। তোমাকে না আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঈশা জানালা থেকে মুখ ফিরিয়ে রিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? আমার কাছে তো তোমায় চকলেট মনে হচ্ছে। আমি কোনো খাবার না, ওকে? তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বাজে কথা না বলে চুপচাপ ড্রাইভ করো। রিয়ান মুচকি হেসে ড্রাইভিংয়ে মন দিল। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। আরও কিছুক্ষণের মধ্যেই ঈশা আর রিয়ান ঈশাদের বাসায় পৌঁছে গেল। ঈশা তো রিয়ানকে ছেড়েই এক দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং বেল বাজালো। এই সময় আবার কে এলো? ঈশার বাবা, দেখুন তো কে এসেছে, আমি রান্না ছেড়ে আসতে পারছি না। আচ্ছা যাচ্ছি। বলেই ঈশার বাবা গিয়ে দরজা খুলে দিল এবং ঈশাকে দেখে তো অবাক। ঈশা বাবা বলে জড়িয়ে ধরল। ইলিয়াস সাহেবও মেয়েকে জড়িয়ে ধরলেন। মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। তুই একা কেন? রিয়ান কোথায়? এই তো বাবা। ইলিয়াস সাহেব পিছে তাকিয়ে দেখলেন রিয়ান দাঁড়িয়ে আছে আর তার পাশে কিছু বডিগার্ড হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। কে এসেছে? নিজে এসে দেখে যাও কে এসেছে। ঈশার মা এসে ঈশাকে দেখে বলল, মা তুই এসেছিস? বলে ঈশাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, এখন সবাই ভেতরে আয়। রিয়ান বাবা আসো। হ্যাঁ আম্মু চলুন। বলেই এক এক করে সবাই ভিতরে ঢুকলো। রিয়ান চোখের ইশারা করতে বডিগার্ডস জিনিসপত্র রেখে চলে গেল। আপনার বন্ধু পাঠিয়েছে। সত্যি? আশরাফ পারেও বটে। তা তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। ঈশা রিয়ানকে রুমে নিয়ে যা। আচ্ছা মা, আসুন আমার সাথে। ওকে। বলেই রিয়ান ঈশার পিছু পিছু রুমে গেল। রিয়ান রুমের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। এভাবে দেখার কি আছে? না, দেখছি আমার বউটার হাতের গুণ। ও আচ্ছা, তাহলে দেখুন, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। বলেই ঈশা ফ্রেশ হতে চলে গেল। আর রিয়ান ভাবছে ঈশা তার রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। রিয়ান রুম ছেড়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে রিয়ান আরও অবাক হলো, কারণ বারান্দার অর্ধেকটাই ফুল গাছ দিয়ে ভরা। গোলাপ ফুলের গাছই বেশি, লাল, গোলাপি, সাদা কালারের। রিয়ান কিছুক্ষণ ফুল গাছগুলো দেখে ঘরে চলে আসলো এবং ঈশাও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। ঈশা বেরোতেই রিয়ান ভিতরে ঢুকে পড়ল। ঈশা লাগেজ থেকে জামা বের করে আলমারিতে রাখলো। হঠাৎ আলমারির উপরে একটা ছোট্ট ব্যাগ দেখতে পেল।
সেটাতে কি আছে সেটা ঈশা বুঝতে পারল না, তাই চিন্তা করলো নামিয়ে দেখবে কি আছে। যেই ভাবা সেই কাজ। ঈশা চেয়ার নিয়ে উঠল এবং নামানোর চেষ্টা করলো, কিন্তু খুব ভারী, তাই ঈশাও সহজে নামাতে পারছে না। তবুও ঈশা নামানোর চেষ্টা করতে লাগলো। তখনই রিয়ান ওয়াশরুম থেকে বেরোলো। ঈশা নামাতে নিলে ব্যাগের উপর থেকে কিছু বই ঈশার উপর পড়ল, আর ঈশাও পড়ে যেতে নিল। তখনই রিয়ান এসে ঈশাকে ধরে নিল। ঈশা চোখ মুখ খিচে রয়েছে ভয়ে। আস্তে আস্তে চোখ খুলে দেখল সে রিয়ানের কোলে। রিয়ানকে দেখে ঈশা আরো ভয় পেয়ে গেল, কারণ রিয়ান প্রচুর রেগে আছে। দেখে শুনে কাজ করতে পারো না? এখন যদি আমি সময় মতো না আসতাম কি হতো ভাবতে পারছো? ঈশা ভয়ে ভয়ে বলল, আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই না? দাঁড়াও বোঝাচ্ছি। বলে রিয়ান ঈশাকে বিছানায় ফেলে দিল। উফ, আমার কোমর গেল গো। ওই ছ্যামড়া আমাকে কি ময়লা আবর্জনা মনে হচ্ছে নাকি যেভাবে ফেলে দিলেন? এইটাই তোমার শাস্তি, এমন পাকনামি করার জন্য। আর কি বললে? স্যামরা তাই না? দাঁড়াও বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান ঈশার দিকে এগোতে লাগলো, আর ঈশা পেছোতে লাগলো। দেখুন, একদম এগোবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনি? ঈশা, কই তুই? সরি, আমি কিছু দেখিনি। রিয়ান শীট বলে উঠল আস্তে। তিশা অন্যদিকে ফিরে গেল। ঈশা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আরে তিশা তুই আয় আয়, ভেতরে আয়। সরি তোদের প্রাইভেট টাইমে ডিস্টার্ব করার জন্য। আরে না, তেমন কিছু না। আপনাকে তো চিনলাম না। জিজু, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড, আর আপনার শালি। ও থ্যাংক গড, একটা শালি তো পেলাম। আমি তো ভেবেছি আমার কপালে তাও জুটবে না। রিয়ানের কথা শুনে তিশা হেসে উঠল, আর ঈশা ভেঙচি কাটল। আচ্ছা বাদ দে, তা তুই জানলি কি করে আমি এসেছি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা মাথায় রাখিস। তোর খবর আমি জানবো না তো কে জানবে বলতো? তা তো অবশ্যই। আচ্ছা, আমার না টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে, তাই তোকে প্রয়োজন। কুত্তি বলেই ঈশার দিকে এগোতে নিল। তার আগেই ঈশা হাওয়ার বেগে রুম থেকে বেরিয়ে গেল, আর ঈশা চিল্লিয়ে বলতে লাগলো, ঈশার বাচ্চা, দেখি তুই আর কত পালিয়ে বেড়াতে পারিস। সেটা তোর ভাবতে হবে না কোলালু। তবে রে। ঈশা আবার পালালো। রিয়ান ঈশা এবং তিশার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এইদিকে আন্টি, রিয়ানকে দেখছি না। ও তো ঈশাকে নিয়ে ঈশাদের বাড়িতে গেছে। ও শিট। আচ্ছা আন্টি, আমি অ্যাড্রেসটা দিতে পারবেন? হ্যাঁ। থ্যাঙ্কস আন্টি, আমি এখন আসি। সে কি কথা, কিছু খেয়ে তো যা। না আন্টি, সময় নেই, এখনো যেতে হবে, ইমার্জেন্সি। বলেই রিয়াদার দেরি না করে গাড়িতে উঠে এক টানে ঈশাদের বাসায় চলে আসলো। এসে বেল বাজালো। ঈশা গিয়ে দরজা খুলে দিল। আরে রিয়াদ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, রিয়ান কোথায়? আমার রুমে, ভেতরে আসুন। রিয়াদ ভিতরে এসে বলল, আপনার রুমটা কোন দিকে ভাবি? উপরে দক্ষিণের শেষ রুমটা। ওকে, থ্যাঙ্কস ভাবি। রিয়াদ আর কিছু না বলে ডিরেক্ট উপরে চলে গেল। ঈশা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। তিশা রেগে মেগে সিঁড়ির দিকে আসছিল, আর রিয়াদ তাড়াহুড়ো করে যেতে নিলে দুজন দুজনের সাথে ধাক্কা খায়। কেউই খেয়াল করেনি। তিশা তো আরো রেগে গেল। ওই বাটপার, চোখে কি দেখোস না? চোখ কি দাঁতের ভিতরে ঢুকিয়ে রাখছোস? তোর সাহস কেমনে হয় এই তিশারে ধাক্কা দেওয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইটস ইউর ফল্ট, নট মাইন, ওকে? সো গেট লস্ট ফ্রম হিয়ার, স্টুপিড। ওই ইংলিশের 14 গোষ্ঠী, ইংলিশে পক না কইরা বাংলায় বল। আর কি বললি? আমি গেট লস্ট হব? গেট লস্ট তো তোরে করমু। একজন পুলিশ ইন্সপেক্টরের কলার ধরেছেন প্লাস বকাবকি করেছেন। জানেন আপনাকে এই অপরাধ লকআপে ঢুকতে পারি? চিটারি কম কর। তুই একটা চোর চুরি করতে ঢুকছিস বাড়িতে, সেটা বেশ করেই বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি বল, এই বাড়ির কি কি জিনিস নিজের পকেটে ঢুকিয়েছিস, নইলে গণধোলাই খাওয়াবো। হোয়াট দ্য হেল? ইউর হেল মাই ফুট, নাও অ্যান্সার মি কুইক। আরে হচ্ছেটা কি? তিশা, একে এইভাবে ধরেছো কেন? জিজু, এই চোরটা বাড়িতে চুরি করতে ঢুকেছে, আমি পাকড়াও করেছি ব্যাটাকে। শাট আপ ইডিয়েট। রিয়ান, এই পাগলমের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ। কি বললেন? আমি পাগল? রিয়া তার উপায় না পেয়ে তার ইন্সপেক্টরের ব্যাজটা তিশার সামনে ধরল। তিশা ব্যাজ দেখে ভয় পেয়ে গেল এবং সাথে সাথে কলার ছেড়ে দিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি জিজু, উনি কে? আমার বেস্ট ফ্রেন্ড রিয়ান আহমেদ। ও আচ্ছা, হাই, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড। বলেই এক দৌড় দিল। তিশার কাণ্ডে রিয়ান আর রিয়াদ দুজনেই হেসে দিল। তা তুই এখানে কেন? ও হ্যাঁ, ভুলে গেছে, আমাদের সাথে কেউ চাল চাচ্ছে দোস্ত। মানে কি, কে? আরে সেটাই তো বুঝতে পারছি না, আমাদের কোম্পানির অনেক ফাইলস অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। হোয়াট? এটা কি করে হচ্ছে? আমিও তো সেটাই ভাবছি,
কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। চিন্তা করিস না, ওকে আমি তো বের করবই। তবে একটা কথা শুনে রাখ, কেউ যেন কিছু জানতে না পারে। নর্মাল থাক, এমন ভাব দেখা যে কিছুই হয়নি। ওকে ডান, আমি তাহলে যাই। যাই মানে কি? আজ তো আপনাকে ছাড়ছি না, আসুন লাঞ্চ করবেন। আরে না ভাবি, পরের দিন আসবো। একদম না, আমি যা বলেছি সেটাই লাস্ট, মনে রাখবেন। দোস্ত একটু বোঝা না। ঈশা ঠিকই বলছে, তুই কোথাও যাচ্ছিস না। বাট চুপ, চল। তারপর রিয়ান রিয়াদকে টেনে টেনে নিচে নিয়ে গেল। জোর করে রিয়ান রিয়াদকে খাইয়ে দিল। দুই বন্ধুর কাণ্ডে সবাই হাসছে। খেয়েই রিয়াদ চলে গেল। এভাবেই দুদিন কেটে গেল। যাওয়ার সময় চলে আসলো। ঈশার তো সেই মন খারাপ। রিয়ানও চাচ্ছে না যেতে, তবে ওর যাওয়া প্রয়োজন, তাই যেতে বাধ্য হচ্ছে। ঈশাকেও রেখে যেতে পারবে না। ঈশা প্লিজ মন খারাপ কইরো না, আবার তো আসবোই তাই না? প্লিজ লক্ষ্মীটি, আর মন খারাপ করে থেকো না। ঈশা চুপ। অফিসে আর্জেন্ট কাজ আছে, তাই যেতে বাধ্য হচ্ছি। সোনা কেন বুঝতে চাইছো না? আচ্ছা আমি চেঞ্জ করে আসি। ওকে যান। বলেই রিয়ান মুচকে হাসলো। ঈশা ভেঙচি কেটে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রিয়ানও রেডি হয়ে গেল। ঈশাও কিছুক্ষণের মধ্যেই বের হলো। ঈশা বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। হিজাব বোরকা পরে বের হবা। মানে কি? যা বলেছি তাই করো, এত প্রশ্ন কিসের? আচ্ছা পড়ছি। এরপর ঈশার কথা না বাড়িয়ে বরখা পরে হিজাব পরে নিল। রিয়ান আগেই নিচে গিয়ে সবাইকে সামলিয়েছে। কিছুক্ষণ পর ঈশা নিচে নামলো আর বাবা মাকে জড়িয়ে ধরলো। ভালো থেকো তোমরা। তুইও নিজের খেয়াল রাখিস মা। হ্যাঁ মা, রাখবো। তারপর ঈশা তার মাকে ছেড়ে তিশাকে জড়িয়ে ধরলো। খুব মিস করবো তোকে দিশু। আমিও তোকে মিস করব দোস্ত, আমাকে ভুলে যাবি না তো? ধুর, তোকে ভুলবো কেন? তোকে ভুললে টয়লেট টিস্যু দেবে কে? কুত্তি হয়েছে, এবার তো থাম। তোমার মেয়ে সবসময় আমার পিছনে লাগে কেন? তোর নিজের দোষে। আহা থাম না এবার। আচ্ছা আচ্ছা থামলাম। আচ্ছা এখন যাই তাহলে, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। তারপর সবাইকে বিদায় জানিয়ে ঈশা আর রিয়ান গাড়িতে বসে পড়ল। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলল না। ঈশার খুব ইচ্ছে করছিল রিয়ানের দুষ্টুমি ভরা কথাগুলো শুনতে, কিন্তু রিয়ান কিছুই বলেনি। তাই ঈশাও মন খারাপ করে কিচ্ছু বলেনি। রিয়ান চিন্তায় চিন্তায় এতটাই অস্থির যে ঈশার কথা ভুলেই গেছে। 30 মিনিটের মধ্যে শাহবাড়িতে চলে আসলো দুজনে। যেই দরজা দিয়ে ঢুকলো অমনি উপর থেকে একটা মেয়ে দৌড়িয়ে এসে রিয়ানকে ওহ বেবি বলে জড়িয়ে ধরলো। ঈশার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। রিয়ানও তাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রিয়ান বলল, ও হোয়াট এ সারপ্রাইজ লিজা, কবে এলি? এই তো কাল রাতেই শুনি তুই নেই, তা কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়িতে। মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই যে আমার ওয়াইফ ঈশা শাহ, আর ঈশা লিজা আমার কাজিন বা বলতে পারো আমার ফুপির মেয়ে, কালই অস্ট্রেলিয়া থেকে ফিরলো। ঈশার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লিসা। মনে হচ্ছে চোখ দিয়ে ক্ষোভ বেরোচ্ছে। সেটা রিয়ান বুঝতে না পারলেও ঈশা ভালোই বুঝতে পারছে। তারপর লিসা ঈশাকে দেখিয়ে দেখিয়ে রিয়ানের এক হাত জড়িয়ে পড়ল। চলো না বেবি, উপরে গিয়ে কথা বলি। জানো কতদিনের কথা জমে আছে? উপরে যাওয়ার দরকার নেই, ড্রয়িং রুমে বসে কথা বলি। লিসা মলিন সুরে পড়ল, ওকে। আর ঈশা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে। বলেই ঈশা তার চাপা রাগ নিয়ে হনহন করে চলে গেল রুমে। লিসার রিয়ানের সাথে এত মিশামিশি একদমই সহ্য হচ্ছে না ঈশার। পুরো গা পিত্তি জ্বলে যাচ্ছে। ছেশ্রী মাইয়া দেখছস, রিয়ান বিবাহিত, ওর সাথে বউ আছে, তবুও তো ঢলাঢলি কি এরবে? নিজেকে কি বেশি সুন্দরী মনে করিস? চেহারার যা ছিঁড়ি, গোবরও মুখ তুলে তাকাবে না। ফকিন্নি, ছেঁচড়া, ধলাঢলির 14 গোষ্ঠী। ওগুলোই ভাবতে ভাবতে রেখে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে গেল ড্রয়িং রুমে, কারণ লিজাকে বিশ্বাস করে না ঈশা। ড্রয়িং রুমে গিয়ে দেখলো রিয়ান, লিসা আর রিয়াদ আড্ডা দিচ্ছে। লিসা হাসতে হাসতে বারবার রিয়ানের গায়ের উপরে ঢলে পড়ছে। এতে রিয়ানের কোনো রিয়াকশনই নেই। এগুলো দেখে ঈশার গা পুরো কোমড়া হয়ে যাচ্ছে। ঈশা সহ্য করতে না পেরে রিয়ানদের সাথে আড্ডায় যোগ দিল। ঈশা রিয়ানের ডান পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব রেখে, আর লিসা রিয়ানের বাম পাশে। ঈশা একটু দূরে বসায় রিয়ান ঈশার কোমর জড়িয়ে এক টান দেয়, অথচ কেউ তা বুঝতে পারে না। তবে লিসা দেখেছে। ঈশা রিয়ানের কাণ্ড দেখে রিয়ানের দিকে তাকায়। রিয়ানের রিয়াকশন এমন যেন সে কিছুই করেনি, শুধু হাসছে আর কথা বলছে। ঈশা ফিসফিস করে বলছে, হচ্ছেটা কি? আমার থেকে দূরে বসেছিলে কেন? আমার ইচ্ছা, আপনার কি? আমারই সব, আর দূরে যাওয়ার চিন্তাও করবে না।
করব, ছাড়েন আমায়। চুপচাপ বসো, না হলে সবার সামনে কিছু করে বসবো। ঈশা ভয়ে আর কিছু বলে না। রিয়ান আর ঈশার ফিসফিস দেখে রিয়াদ বলল, কি রে দোস্ত, কে তুই ফিস করছিস দুজনে? আরে তেমন কিছু না, বাদ দে। বাদ দে বললি হলো নাকি? বল, আমরা একটু শুনি। কি বলো লিজা? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এবার তো বল ইয়ার। রিয়ান রিয়াদের দিকে একটা কুসুম ছিটকে ফেলে দিয়ে পড়ল, তুই কখনো ভালো হবি না হারামি। তোর বিয়েটা জাস্ট একবার হতে দে, দেখিস তোর কি হাল আমি করি। প্রথমত, আমার বিয়ে হতে এখনো অনেক দেরি, এবং দ্বিতীয়ত বিয়ে আমি একবারই করব। রিয়াদের কথা শুনে ঈশা তো হাসতে হাসতে মরে যাচ্ছে, তবুও রিয়ানের গায়ে ঢলে পড়ছে না। আর লিজা বেয়াদব সুযোগে সুযোগে বারবার রিয়ানের গায়ে ঢলে পড়ছে। ঈশা আর বেশি সহ্য করতে পারল না, তাই আস্তে আস্তে রিয়ানের পিছে গিয়ে হাত ঢুকিয়ে খুবই সাবধানে লিসাকে একটা জোরে চিমটি দেয় এবং সাথে সাথে হাতটা সরিয়ে সামনে আনে। লিসা তো সেই চিৎকার এবং পিঁপড়া পিঁপড়া বলে চিল্লাতে লাগে আর লাফাতে লাগে। ঈশার তো সেই হাসি পাচ্ছে, তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রিয়ান বেবি প্লিজ লুক, এখানে অনেক বড় পিঁপড়া আছে, সেটাকে সরাও প্লিজ, আমি কামড়িয়ে লাল করে ফেলেছে। এবার আর ঈশা হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে জোরে হু হু করে হাসতে লাগলো। ঈশার হাসিতে রিয়ান আর রিয়াদও যোগ দিল। ওদের হাসি দেখে লিসা রেগে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল গাইস, ইট নট এ জোক, সিরিয়াসলি আমায় পিঁপড়ে কামড়িয়েছে, ট্রাস্ট মি। আরে ক্রেজি লিজা, পিঁপড়া তো এখানে, ইটস অনলি ইউর ফল্ট, নাথিং এলস। রিয়েলি লিজা, তুই এখনো এসব নিয়ে ভাবছিস? বাট রিয়েলি ইটস নট মাই ফল্ট। বাই দা রাস্তা আপু, পিঁপড়া কোথায় সেটা একটু দেখাবে? ওই যে ওইখানে। দেখেন তো আছে কিনা। ঈশার এই কথায় রিয়ানের খটকা লাগছে, তবুও লিসার বসার জায়গায় চেক করতে লাগলো আদেও কোনো পিঁপড়া আছে কিনা। অনেক খুঁজেও রিয়ান পিঁপড়া পেল না। তারপর রেগে গিয়ে লিসাকে বলল, হোয়াট দ্য হেল লিজা, কোনো পিঁপড়া নেও শুধু শুধু খাটানোর মানে হয় না। বিলিভ মি, আই জাস্ট শাট আপ। লিসার কিছু বলল না। লিসার ঈশার দিকে নজর যেতেই দেখলো ঈশা মুখ টিপে টিপে হাসছে। লিসার আর বুঝতে বাকি রইল না এগুলো কার কাজ। লিসা চিল্লিয়ে রিয়ানকে বলল, বেবি আই এম ড্যাম শিওর এটা ঈশারই কাজ, ওর কাছে পিঁপড়া আছে। ঈশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসিই পাচ্ছে। ঈশা এবারও জোরে জোরে হাসতে লাগলো, সাথে রিয়াদও। রিয়ান রেগে বলল, স্টুপিড, মাথার বুদ্ধি কি সব গেছে? ঈশার কাছে পিঁপড়া আসবে কোথা থেকে? পাবনা পাঠানো। ইউ শাট আপ, আমি ম্যাড না যে আমায় রাবনে পাঠাবে। ওইটা রাবনে না, পাবনা হবে। ও সরি, মিস্টেক। রিয়ান বেবি প্লিজ দেখো, ঈশার কাছে পিঁপড়া আছে, আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দিব না, ঘুমোতে চলে যাব। নো, এইটুকুতে হবে না। তাহলে? ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো লিসার দিকে। লিসা তার পরেও বলল, সরি বেবি, আর হবে না। গেট লস্ট। আপু, আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘোরাঘুরি করব। তুমি চুপ করো, আমি জানি এটা তোমারই কাজ, আমাকে অপমান করার জন্যই তুমি এটা করেছো। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস? আর একটা কথা যদি বলিস তাহলে এই রাতে এখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এসব কথা বলতে পারলে? আরেকবার সামান্য বলেছিস তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। ও এই রিয়ান শাহের বউ, সেটা মাথায় রাখিস বেয়াদব মেয়ে। বলেই ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভিতরে ভিতরে খুব হাসছে এটা ভেবে যে লিসা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়া তো ড্রয়িং রুম থেকে নিচের রুমে চলে গেছে, আর লিসা সেখানে দাঁড়িয়েই ডাকে ফুঁসছে, ঈশা তোমাকে আমি ছাড়বো না। প্রথমত আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছো, অ্যান্ড দ্বিতীয়ত আজ তুমি ইচ্ছা করে রিয়ানকে দিয়ে আমায় অপমানিত করিয়েছো, এর শোধ আমি তুলবই। ভেবেই হনহন করে লিসা নিচের ঘরে চলে গেল। রিয়ান রুমে সেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিসার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো ভেবেই আরো হাসছে ঈশা। কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো, দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত গুজে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না তো। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করতে যাব? আজীব করেছেন তো আপনি। তুমি করিয়েছো। ও, আমি কি তাহলে আপনাকে বলেছি বাবু লিজাকে একটু অপমান করো? বলেছি? না করনি,
বাট পিঁপড়ার ভয় দেখিয়ে তো করাতে পেরেছো। আমার এত শখ নাই ওকে, আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। হা 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 হা। আপনি যার সাথে ইচ্ছা মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয়? ভাবো আমি কিছুই বুঝি না। আমি খুব ভালো করে জানি তুমি এসব করেছো, তাও ইচ্ছে করে। আমি কখনো বলি আপনি কি বোঝেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন। নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল, আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো। আমি বেশ বেশ ভালো করে বুঝতে পারছি জান যে আমি তোমার পুরোটা মন জোরে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিচেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এইদিকে সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ছাড়ছে, আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটি পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে। ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল, আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলে যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা। এমনিতেও অনেকদিন ধরে যাসনি। মা, তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। ভালো করেছিস। এখন আয়, খেয়ে নে। তারপর বাকিরা আসলো। লিসা রিয়ানের সামনাসামনি বসলো, আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণে ঈশা আবার ভাবলো, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশে থেকে এইভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশা সামনে তাকালো, দেখলো লিসা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিসারই পা। রিয়ানের পা পিছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারল লিসার পায়ে। এতে লিসা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিসার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এইভাবে চিল্লিয়ে উঠলেন কেন? লিসা পানি খেয়ে ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে রিয়ানকে বলল, বেবি, তুমি আমায় লাথি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা না, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিসা চুপ হয়ে গেল। ঈশা বুঝেও না বুঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? মানে না, কিছু না। বলেই লিসা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল, আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময়েই ঈশার ডাক পড়ল, রিয়ানের কাছে যা, হয়তো কোনো কিছু প্রয়োজন। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো, আর ঈশা ছুটোছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এখনই কেউ এসে পড়বে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে আমায় সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দেই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? ছাড়েন বলছি, কাজ আছে। নো। বলেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে বলবো। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়ল। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসলো। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিজার সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো তোমাদের মাঝে প্রেম চলছে। ঈশার এসব বিরক্তি লাগলেও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো? বলে লিজা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশা মুচকি হেসে বলল, ভালোবাসায় তো নেই, আর তুই কি গ্যাঞ্জাম করবি? না তো। ভেবেই ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? কেন মা? ওহ, বাঁচলাম। কিন্তু কি বলবে সেটা তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দ করতো না, আর এখনো করে না। তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে, ওর কথায় বিশ্বাস করবি না, যতই প্রমাণ দেখাক।
মনে রাখিস তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সব কিছু খুঁটে খুঁটে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এইদিকে কি সব ঠিকমতো হচ্ছে তো? হ্যাঁ। গুড অর ফিঙ্গারপ্রিন্টস? আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে, কেমন? আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? না। গুড, এইভাবেই সব ম্যানেজ করো, কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবি? এই রিয়ান শাহকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই ভাই এমন কি এই রিয়ানকে বোকা ভেবে খুব বড় অন্যায় করেছিস, আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ, আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না। তুই তো মরবি। এইদিকে লিসা সিঁড়িতে তেল ঢেলে দিল। ঈশা, আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না। যখন তুমি নামবে তখনই। ভেবেই লিসা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো, আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিচের রুমের থেকে বেরিয়ে আসলো। তিশু তুই? ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে তাকালো এবং দৌড়িয়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটায় পা দিতেই তিশা পা পিছলিয়ে গেল। তিশা আম্মুকেও বলে চিল্লিয়ে উঠল, আর ঈশা তিশাও বলে চিল্লিয়ে উঠল। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেলল। ভাগ্যক্রমে রিয়াদও উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই এসে উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে, আর রিয়াদ মুগ্ধ নয়নে লুকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়িয়ে আসছিল তিশার দিকে। তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগেই দাঁড়াও। রিয়াদের কথায় ঈশার সামনে এগুলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। ও শিট, সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আজ যদি রিয়াদ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না, ঈশা ইচ্ছা করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করেই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারবে। হয়তো কোনো সার্ভেন্ট করেছে। সেটা তুমি কি করে জানো লিজা? মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি আমাকে এই সার্ভেন্টগুলোর সাথে তুলনা করছো? কই আমি আর কই ওরা? জাস্ট চ্যাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না। তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো রাইট নাই। তুই শুধু চিনো টাকার টাকা। ঈশা রিয়ানের কথা শুনে অনেকটাই মুগ্ধ। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখ লিজা, এখন আমরা কেউ বলিনি যে তুই করেছিস, তাহলে আমরা এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনই মনে হচ্ছে। একবারও তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবেন কি করে যে এটা কে করেছে? সেটা তো সিসিটিভি জানাবে। মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এবং সেটা থেকে সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে, বুঝলে লিজা? লিসার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ লিসা জানতই না যে এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ভেবেছিল শুধু বাসার বাইরেই সিসিটিভি ক্যামেরা লাগানো, ভিতরেও যে রিয়ান লাগাবে তা লিসা ভাবতেও পারেনি। তারপর সবাই মিলে সিসিটিভির পিসি যেখানে কানেক্ট করা সেই রুমটাতে গেল। ক্যামেরার ফুটেজগুলো দুইজন গার্ড নিয়ন্ত্রণ করছে। রিয়ান একজন গার্ডকে বলল, আজ বেলা 12টা থেকে 12:30 যত ফুটেজ আছে ড্রয়িং রুমের, সেগুলো সব দেখাও। ওকে বস। বলেই গার্ডটি রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজ দেখলো লিসা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নি দৃষ্টিতে তাকালো লিসার দিকে। লিসা তো ভয় শেষ। রিয়ান লিসাকে ড্রয়িং রুমে এনে জোরে একটা থাপ্পড় মারলো। কেন তেল ঢেলেছিস সিঁড়িতে? অসভ্য বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না। আমার সংসারে এসেছিস আগুন লাগাতে। বলেই রিয়ানের মা আরেকটা চর মারলো। লিসা চর খেয়ে রেগে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছিলাম। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম, কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে, তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে এসে সব উদ্দেশ্য ভেস্তে দিয়েছে। তুই তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিসার দিকে তেড়ে যায় মারতে। তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত,
তাহলে একে আমার চোখের সামনে ওকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিসা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেল। রিয়ান এখনো রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপরে লেখা ফরেনসিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখলো ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছে লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললেন না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে তিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মচকে গেল। পড়ে যেতে নিলেই রিয়াদ ধরে ফেলে। আই ওকে? জামাই। হোয়াট? কে তোমার জামাই? কেন? জামাই তুমি? পাগল নাকি তুমি? জামাই তোমার জন্য। উফ। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা দরম করে পড়ে গেল। ও আম্মু গো! এই ফাজিল মেয়ে, এত চিল্লাও কেন? তো কি চিল্লাবো না? আপনার কি আমায় কুড়ো মনে হয় যে এভাবে ফেলে দিলেন? ও আম্মু গো, আমার কোমর গেল গো। উফ বাবা, আর চিল্লিও না। না উঠালে চিল্লাবই জামাই। আমার জামাই বললা? আচ্ছা জামাই, থুকু থুকু। ভাইয়া আমাকে একটু উঠান। তিশা ভাইয়া বলাতে রিয়াদের কেমন যেন একটা লাগলো। এই, তুমি আমায় ভাইয়া বললে কেন? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, তাই ভাইয়াই ডাকবো। জাস্ট শাট আপ। ওকে, তাহলে ওকে, আপনারও জিজু বলবো। তোমার কোন বোনের জামাই আমি? জামাই জিজু বলবা? আপনাকে তো আমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। ও আচ্ছা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিচের রুমে নিয়ে গেল। তিশা তো ভয়ে শেষ। এই সব কিছুই রিয়ান দেখছে। ইস, আমার বন্ধুটাও শেষমেশ প্রেমে পড়লো। দাঁড়াও চান্দু, আমার বিয়েতে যেমন আমারে পচাইছো, এবার তোমার পালা আসছে। ভেবেই টেবিল হাসি দিল আর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমার সহ্য করতে পারে না? নয়তো কি রিয়াদ ভাইয়া? রিয়াদ এবার আর নিচের রাগ কন্ট্রোল করতে পারল না। রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়াই করছে না। রিয়াদের হুঁশ আসলে সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ানও রিয়াদের পিছে পিছে ছোটে। রিয়াদ গাড়ি করে কোথাও যেতে নিলে রিয়ানও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ, তুই যেখানে যাবি আমিও সেখানেই আসছি, সো এটাই ফাইনাল। রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না। তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনো হা হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক। আমি তো ভাবলাম আমার পুলিশ বরটা ফুল আনরোমান্টিক। এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। উফ মাগো, খুশিতে তো ভুলেই গেছি, পা মচকে গেছে। দাঁড়া, এখনই ঠিক করি। বলেই মুচকে যাওয়া পায়ে আর একটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পেয়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছে মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুমে ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখতে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গাল শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে পড়ল, কই নাচছি? তেলাপোকা দেখেই তো লাফাচ্ছিলাম। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ের রুমে কি করছিস? এই কথাই তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বনে গেল। কি হলো বল? তিশা নিজেকে সামলে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি এটা তোর রুম না? জানি না, দেওয়ালে ছবি দেখে বুঝিস না?
তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো, দেখলো রিয়াদের অনেকগুলো ছবি। কোনটাতে রিয়ান আর রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভিতরে ভিতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারলাম? তো চল তোর রুমে যাই। ওকে চল। বলেই দুই বান্ধবী মিলে ঈশার রুমে চলে আসলো। ঈশা তিশাকে ব্যালকনিতে নিয়ে গেল। তিশা তো ব্যালকনি দেখে অবাক। ওয়াও ইস্যু, তোদের বেলকনিটা সত্যি খুব সুন্দর। হয়েছে, এখন বস, আজ অনেক গল্প করব। আয়। বলেই দুজন বসে আড্ডা দিতে লাগলো। কথায় কথায় তিশা ঈশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইস্যু, তুই কি সত্যি জিজুকে মেনে নিতে পেরেছিস? জানি না রে, এখনো ঠিক মতো মানিয়ে নিতে পেরেছি কিনা। মানাতে যে হবেই, তবে সময় দরকার। 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর কত সময় চাস তুই? প্লিজ এই টপিক এখন বাদ দে, ভালো লাগছে না, অন্য কথা বল। ওকে, তোর যেমন ইচ্ছা। এইদিকে রিয়ার আর রিয়াদ মিলে এক নদীর পাড়ে গাছের ছায়ার নিচে আরামসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লোকালয় থেকে অনেকটাই দূরের জায়গাটা, খুব নির্জন এবং মনোরম পরিবেশ। রিয়াদ সেই এক দৃষ্টিতেই আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে আজ তিশার সাথে এটা কি করে পারলো। হুট করে রিয়ান রিয়াদকে প্রশ্ন করে বসলো, তিশাকে যদি এতই ভালোবেসে থাকিস তাহলে ওকে বলছিস না কেন? রিয়াদ চমকে গিয়ে রিয়ানকে বলল, এসব কি যাতা বলছিস তুই? আমি কেন তিশাকে ভালোবাসতে যাব? তোর চোখই সব সত্যি বলে দিচ্ছে। আমি সত্যি বলছি আর আমি তিশাকে ভালোবাসি না। মন থেকে বলছিস তো? রিয়াদ আর কিছু বলল না। রিয়ানের দিক থেকে চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল। এতে রিয়ান মুচকি হেসে বলল, দেখলি তো, চুপ মেরে গেলি। এখন আর কিছু না লুকিয়ে সবকিছু খুলে বল, মন হালকা হবে। রিয়াদ রিয়ানের দিকে ফিরে গেল। তো সত্যি আমি ডিপ্রেশন আছে। তিশাকে দেখলে কেন জানি না নিজের অজান্তে অনেকটা ভালো লাগে। ওর ওসব অদ্ভুত আচরণ, রাগ হলে কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। আবার যখন ভাইয়া বলে বা দূরে যাওয়ার কথা বলে নিজেকে পাগল পাগল মনে হয় কেউ বুকের ভেতর ছুরি দিয়ে আঘাত করছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। কি হচ্ছে সব আমার সাথে? আহা, এত ভাবিস না, এসবের একটাই কারণ। কি? তুই ভালোবাসিস তিশাকে, সেটাই তো সব বোঝাচ্ছে। আর তুইও কত বোকা, এইটুকু বিষয় বুঝতে পারিসনি। জানিস, ঈশাকে দেখেও আমার সেই একই ফিলিংসই হয়েছিল। কিছুদিন পর এমন অবস্থা হয়েছিল যে ওকে ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছিল। অনেক কষ্টে আমি আমার ঈশাকে পেয়েছি। বুঝেছি দোস্ত, আমি হয়তো নিজের অজান্তে তিশাকে ভালোবেসে ফেলেছে। এই তো আমার জিনিয়াস দোস্ত। তা ভাবিকে প্রপোজ করবি কি করে সেটা ভেবেছিস? তুই ভাববি আর খরচ আমি দিব। আচ্ছা যা, নিলাম দায়িত্ব। তা আজকে করবি নাকি? না, কাল সাজাতে গোছাতে টাইম লাগবে তো নাকি? আর নিজেকে একটু তৈরি হতে হবে মেন্টালি। তা যা বলেছিস। বলেই রিয়ান পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিল। প্রায় সন্ধ্যায় ওরা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। রিয়ানের সন্ধ্যা থেকেই কেমন যেন লাগছে, চারপাশে ঘোলাটে ঘোলাটে দেখছে। তখনই ঈশা রুমে ঢুকলো এবং রিয়ানের অবস্থা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সুইটার, আমি একদম ঠিক আছি। রিয়ান গিয়ে দরজা লাগিয়ে দিল এবং এক পা করে ঈশার দিকে এগোতে লাগলো আর ঈশা এক পা করে পেছোতে লাগলো। কি করছেনটা কি? এভাবে এগোচ্ছেন কেন? তোমাকে ভালোবাসতে জান। মানে? বোঝাচ্ছি। পরেরটুকু না বলাই ভালো। ঈশার অমতে এবং রিয়ানের অজান্তে রিয়ান ঈশাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল। হ্যাঁ, রিয়ান এখন নেশায় আছে। নেশায় কি করছে না করছে সে নিজেই জানে না। পরদিন সকালে ঈশা ঘরের এক কোনায় বসে কাঁদছে। তখনই রিয়ানের ঘুম ভাঙল। রিয়ানের মাথা প্রচুর ঘোরাচ্ছে আর ব্যথাও করছে, তাই মাথায় হাত দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ঈশা নেই। ঈশাকে না পেয়ে চারিদিকে খুঁজতে দেখতে পারল ঈশা রুমের এক কোণে বসে ফুঁপিয়ে কাঁদছে। ঈশার কান্নার কারণ খুঁজে পেল না রিয়ান, তাই ঈশার দিকে যেতে লাগলো। এক পা এগোতেই ঈশা চিল্লিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না। পেয়েছেন টেকে আমায়? কয়েকদিন হেসে হেসে কথা বলেছে বলে আপনি অধিকার খাটাতে চলে আসলেন। ছি! রিয়ান ঈশার কথায় পুরো বেকুব বনে গেল। মানে কি বলতে চাইছো কি তুমি? কেন জানেন না আপনি আমার সাথে কি করেছেন? কাল রাতে আমার এত বড় সর্বনাশ করে এখন এসেছেন সাধু সাজতে। কাল রাতে কি হয়েছে সেটা তো আপনিই ভালো করে জানেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন কোন মুখে? দেখো, আমি সত্যি বলছি, আমার কাল রাতের কোনো কিছুই মনে নেই, বিশ্বাস করো। এনাফ ইজ এনাফ মিস্টার রিয়ান শাহ। আর কি বললেন বিশ্বাস? তাও আপনাকে? সেটা কখনোই সম্ভব না। আমার কি দোষ? আমি নিজ ইচ্ছায় কিছুই করিনি।
স্বামী মাই ফুড। ভালোবাসলে কখনো আমার পারমিশন ছাড়া কিছু করতেন না। আর বিয়ে হয়েছে বলে কি হয়েছে? না আমি আপনাকে মেনে নিয়েছি, আর না আপনার অধিকার খাটানোর অনুমতি দিয়েছি। তোমার কি আমার ভালোবাসার উপর সন্দেহ হচ্ছে? সন্দেহ না, একেবারেই বিশ্বাস নেই। আই জাস্ট হেট ইউ রিয়ান শাহ, সো মাচ হেট ইউ। হেট ইউ। কথাটা যেন রিয়ানের বুকে তীরের মতো লাগে। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখাটা খুবই বেদনাদায়ক, যা এই মুহূর্তে রিয়ানেরও হচ্ছে। রিয়ান তো নিজ ইচ্ছায় কিছুই, তবুও কেন এতটা ঘৃণা সহ্য করতে হচ্ছে তাকে? না চাইতেও রিয়ানের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যদি কষ্টের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তারা কাঁদে, এবং রিয়ানও অতি কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। রিয়ান চোখ মুছে ঈশাকে ভাঙা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সহ্যই করতে পারো না, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, যেদিন তুমি আমার মন থেকে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে আসবো। বলেই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো সবাই আছে, শুধু রিয়ান নেই। ঈশা গিয়ে খাবার টেবিলে বসলো এবং চুপচাপ খেতে লাগলো। খাবারের সময় কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ রিয়ান সবাইকে বলে বেরিয়েছে যে যার মতো খেয়ে রুমে চলে গেল। ঈশাও রুমে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সে তো চায়নি রিয়ান তার সাথে এমনটা করুক, তবুও কেন এমন করলো সেটাই ভাবছে ঈশা। সারাদিনেও রিয়ান ঈশার সামনে যায়নি। বিকেলে, না তুই গিয়ে বল। মানে কি? আমি কেন বলতে যাব? অবশ্যই তুই বলবি। আরে ভাই, তুই বললে আরো ভালোভাবে ঈশা তিশাকে মানাতে পারবে। তা ঠিক, তো আমি যাই। হ্যাঁ তা তো অবশ্যই, আমি এই দিকটা সামনে নিচ্ছি। ওকে। বলেই রিয়াদ চলে গেল। আর রিয়ানের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে ঠোঁটে হাসিটা আছে। নিজের কষ্টগুলো চেপে মুখে হাসিটা ঝুলিয়ে রেখেছে। রিয়াদ বাসায় পৌঁছে রিয়ানের রুমে চলে গেল। ঈশাকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল এবং দেখলো ঈশা সেখানেই আছে। ঈশা রিয়াদকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে ভাইয়া আপনি? ভাবি, একটু দরকার ছিল, তাই আর কি। কি দরকার বলুন? আসলে জি বলুন। আসলে রিয়াদের তোতলানিতে ঈশা হেসে বলল, আরে ভাইয়া ভয়ের কিছু নেই, আপনি নির্ভয় বলুন। আসলে আমি তিশাকে ভালোবাসে, আজ প্রপোজ করবো ভাবছে, তাই। আমাকে মানতে হবে তাই তো? হ্যাঁ ওই আর কি। আচ্ছা তা বলুন, কখন আসতে বলবো? এখনই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর মাই বেস্ট ভাবি। হয়েছে, এখন আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলেই রিয়াদ বেরিয়ে গেল। ঈশা মুচকি হেসে তিশাকে কল দিল। হ্যাঁ বল। আমাদের বাসায় আসতে পারবি? কেন? এমনি আয় প্লিজ। আগে বল। ঘুরতে যাব। এখন তো আয়। জিজু আছে না? থাকুক, তোর সাথে বুঝি ঘুরতে ইচ্ছা হয় না? তা তো হবেই। এখন তুই আসবি? আসছি, ফোন রাখ। ওকে বেবি। বলেই তিশা ফোন কেটে দিল। তারপর ঈশা নিজেও রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো তিশার জন্য। তিশা চলে আসলো। ঈশা রিয়াদকে মেসেজ করে দিল। ইয়েস। কি হলো? তিশা এখন ভাবির সাথে। ও বেশ ভালো খবরই তো। আচ্ছা আমি এখন যাই। মানে কি? কই যাবি তুই? একটু দরকারি কাজ আছে। রাখ তোর দরকারি, আমি জানি কোনো কাজই নেই। আছে। তোকে আমি ছাড়ছি না এখন, আমার থেকে অনেক দরকার। আর তুই বলছিস এখানে থাকবি না, তা কি করে হয়? প্লিজ বোঝো। কোনো কথা শুনছি না আমি, মেসেজ করে দিয়েছি ভাবিকে। রিয়ান আর রিয়াদের জেদের সাথে পারল না। এখন ঈশা আসবে কি করে? রিয়ান তার সামনে থাকবে সেটাই ভাবছে। রিয়ান সে এখন নিজেকে অনেকটাই অপরাধী ভাবছে গত রাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিশা আর ঈশা সেই লেকের পাড়ে চলে আসলো, যেখানে তিশাকে রিয়াদ প্রপোজ করবে সেখানে। তিশা ঘাট থেকে নামতেই ঈশা তিশার চোখে কাপড় বেঁধে দিল। আরে হচ্ছেটা কি? কি হলো? তুই চোখে কাপড় লাগিয়েছিস কেন? যদি উষ্টা খাই? আমি আছি কি করতে, চল। আমার চোখ বাঁধার কারণ কি সেটা তো বললি না। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আর একটা কথা বলেছিস তো লেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা যা, আর কিছু বলবো না। গুড। তিশা আর কিছু বলল না। ঈশা তিশাকে নিয়ে প্যান্ডেলের দিকে নিয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন। তিশাকে লাফের মাঝখানে দাঁড় করিয়ে ঈশা দূরে গিয়ে দাঁড়ালো। এবার চোখের কাপড়টা খুলে ফেলতে পারিস। তিশা সাথে সাথে কাপড়টা খুলে ফেললো। চোখ খুলে রিয়াদকে সামনে দেখতে পেল। তিশা অনেকটাই অবাক। এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তিশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের আশেপাশে সাদা প্যান্ডেল আর ক্যান্ডেল দিয়ে সাজানো।
বাতাসে সাদা বেলুনগুলো এদিক ওদিক যাচ্ছে, ফুল ছড়ানো চারিদিকে এবং ইয়া বড় বড় লাভ শেপ ডিজাইন করা। সব দেখে তিশার চোখ কপালে। হঠাৎ তিশার গিটারের টোন ভেসে আসলো। তিশা তাড়াতাড়ি সামনে তাকালো, দেখলো রিয়াদ গিটার বাজাচ্ছে তিশার দিকে তাকিয়ে। রিয়াদ তিশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। এবার তিশার চোখ হঠাৎ রিয়ানের দিকে গেল। হা হয়ে তাকিয়ে আছে। রিয়ানের চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো বাতাসে উড়ছে, মুখটা কেমন শুকিয়ে আছে। ঈশার এখন রিয়ানের জন্য কেন জানি খুব খারাপ লাগছে। হয়তো আশা করেনি ঈশার কথাতে রিয়ান এমন হয়ে যাবে। গান শেষ করতেই গিটারটা পাশে রেখে তিশার সামনে দিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা খুশিতে মুখে হাত দিয়ে রাখে। আই লাভ ইউ তিশা, ক্যান ইউ বি মাই লাইফ পার্টনার? এই এক লাইন শুনে তিশা তো রেগে বোম। ভেবেছিল কত কি বলবে তাকে, তা না বলে জাস্ট এইটুকুই। এইটুকু বলে প্রপোজ হয়? ও হ্যালো, গানটাতে আমি সব বলেছি, আর কত বলবো? না, আরো বলতে হবে, নইলে প্রপোজ অ্যাকসেপ্ট করব না। ওকে, তোমার ইচ্ছা। বলে উঠে যেতে নিলে তিশা আবার বসিয়ে দেয় আর রিয়াদের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে বলে, এত হাইপার হওয়ার কি আছে? তো কি করব? তুই এমন কেন বলতো? শুধু শুধু তিশাকে কষ্ট দিলি। আমি আবার কি করলাম? একদম ঠিক বলেছেন জিজু, খরচ একটা। আমার শালিকা অ্যাকসেপ্ট করতে না করতেই উঠে যাচ্ছিলি কেন? ওই এমনি। তা তিশা, তুমি কি হাক করতে পারি? রিয়াদ বলতে দেরি, তিশার হাক করতে দেরি নেই। তিশার কাণ্ডে ঈশার আর রিয়ান দুজনেই হেসে দিল। এদিকে ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত। অনেক হয়েছে, এখন কেক কাটতে হবে। চলো। তারপর রিয়াদ তিশাকে নিয়ে আরেক দিকে গেল। একটা টেবিলের কাছে নিয়ে গেল। লাভ ক্যান্ডেলের মাঝে একটা ডার্ক চকলেট। তিশা তো সেই খুশি। তো কেক কাট একসাথে। রিয়াদ তিশার হাতে নাইফটা দিল এবং দুজনেই একসাথে কেক কাটলো। একে অপরকে খাইয়ে দিল। তারপর রিয়াদ রিয়ানকে খাইয়ে দিল আর তিশা ঈশাকে। না চলো আড্ডা দেই। না দোস্ত, আর পসিবল না। চুপ, চলো। রিয়ান আর কিছু বলল না। চারজন চারপাশে বসেছে আর মাঝে আগুন। রিয়ান ঈশার সামনাসামনি। দোস্ত, একটা গান গা। জানেন ভাবি, রিয়ানের গান আমাদের কলেজে অনেক ফেমাস ছিল, সব মেয়েরা পাগল হয়ে যেত। তাই নাকি? তুইও কি কম নাকি? আমার থেকে বেশি ভালো তুই পারিস। আমি ভুলে গেছি, বাদ দে। ঈশা বেশ ভালো করে বুঝতে পারছে রিয়ান কেন গাইছে না, তাই মাথা নিচু করে ফেললো। তুই গাইবি? হ্যাঁ জিজু, প্লিজ গান। বাট প্লিজ 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 জিজু প্লিজ। ওকে। ইয়ে। এই নে গিটার। রিয়ান গিটারটা নিয়ে সফট টোন বাজাতে লাগলো। ঈশার দিকে তাকিয়ে গান শুরু করলো। कल रास्ते में गम मिल गई था, लग के गले में रो दिया, जो सिर्फ मेरा था सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। পুরোটা গান ঈশার দিকে তাকিয়ে গাইলো। গানের এক একটা লাইন, এক একটা শব্দ যেন ঈশাকে বলা হচ্ছিল। ঈশা বুঝতে পেরেছে রিয়ান গান শেষ করতেই রিয়াদ আর তিশান জোরে জোরে হাততালি দিল। ওয়াও জিজু, অসাম গাইলেন। থ্যাঙ্কস শালিকা। আমি কি ফালতু গেছি? জিজুর মতো গাইতে পারেন না। তিশা আর রিয়াদের কাণ্ডে রিয়ান ঈশা হাসতে লাগলো। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তবে রিয়ান বাসায় আসলেও রুমে যায়নি। ঈশাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঈশা ঘুমিয়ে পড়তেই রিয়ান রুমে আসলো এবং ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তুমি কেন বুঝতে চাও না জান, আমি যে শুধুই তোর মাঝে থাকতে চাই, কিন্তু তার আগে তোমার থেকে দূরে সরে গেলাম। আমি যে বুঝতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল। এগুলো ভাবতে ভাবতে রিয়ানও ঘুমিয়ে গেল। সকালে ঈশা ওঠার আগেই রিয়ান জগিংয়ে চলে গেল। ঈশা ঘুম থেকে উঠে রিয়ানকে পেল না। এতে ঈশা কষ্ট পেল। ভাবল রিয়ান রাতে আর আসেনি। সেদিনের পর গুনে গুনে 1 মাস হয়ে গেল। রিয়ান ঈশার সামনে যায় না। ঈশার কেমন জানি খুব খারাপ লাগে। নিজেকে সব সময় তার একা একা মনে হয়। ঈশা যখন ঘুমিয়ে যায় তখন রিয়ান এসে ঈশাকে বুকে নিয়ে ঘুমায়। আর ঈশা জেগে ওঠার আগেই রিয়ান চলে যায়। আর ঈশা কিছুই টের পায় না। যত দিন যাচ্ছে ঈশা তার ভুলের জন্য ততই অনুতপ্ত হচ্ছে। সে বুঝতে পেরেছে রিয়ানের সাথে সে অন্যায় করেছে। যতই হোক রিয়ান তার স্বামী, কোনো পরপুরুষ না যে ঘৃণা করবে। না আর পারছি না ওনাকে ছাড়া থাকতে, কিন্তু ওনাকে ছাড়া কেন পারি না? আমি না ওনাকে সহ্য করতে পারি না, তাহলে কেন প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটে ওনার জন্য ধুকে ধুকে মরছি কেন? তাহলে কি আমি ওনাকে, না ওটা কি করে সম্ভব? কিন্তু যদি ওনাকে ভালোই না বাসি তাহলে এমন অস্থির অস্থির লাগে কেন? উফ, মাথা যন্ত্রণা করছে, আর ভাবতে পারছি না। এমনই সময় রুমে তিশা আসলো। ঈশা তিশাকে দেখে খুশি হয়ে জাপটে ধরলো। মিস ইউ সো মাচ ইয়ার। সেম ইস্যু, আমিও তোকে অনেক মিস করেছি।
তা কবে বউ হয়ে আসবি? 1 মাস তো হয়ে গেল। তিশা লজ্জায় কিছুটা লাল হলো। তিশার কাছে ঈশা হেসে বলল, ঠুকু টিস্যু লাগবে? তিশা মুহূর্তেই রেগে বোম। কুত্তি। আচ্ছা আচ্ছা সরি। আচ্ছা চল নিয়ে যাই। ওকে চল। নিচে গিয়ে দেখলো রিয়ানের বাবা মা বসে আছে। রিয়াদও বসে আছে, তবে রিয়াদ মাথা নিচু করে বসে আছে। রিয়াদের সামনের সোফায় একজন মধ্যবয়সী মহিলা এবং লোক বসে আছে। সবাই গোমরা মুখ করে আছে। ঈশা এবং তিশা কিছুই বুঝতে পারছে না। রিয়ানের মা ঈশাকে দেখে ঈশার দিকে এগিয়ে গেল এবং ঈশাকে তাদের সামনে নিয়ে গেল। ভাবি, এ হলো ঈশা। ও, তুমি ঈশা? আর তিশা কোনটা? ঈশা অনেকটাই অবাক হয়ে যায় তিশার নাম শুনে। ওই যে ওইটা তিশা। তিশা একটা শুকনো ঢোক গিলল, কারণ মহিলাটাকে তিশা চেনে। তিশা, এখানে এসো। জজি। কাঁপা কাঁপা পায়ে তিশা মহিলাটির দিকে এগিয়ে গেল, তারপর গিয়ে সালাম করলো। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে মহিলাটি বলল, বাহ রিয়াদ, তোর পছন্দ আছে বলতে হবে। রিয়াদের মুখে হাসি ফুটল। উপস্থিত সবাই হাসলো, কিন্তু ঈশা কিছুই বুঝতে পারছে না। ঈশার অবস্থা দেখে মহিলাটি মুচকে হাসলো এবং বলল, আমি রিয়াদের মা এবং উনি রিয়াদের বাবা। আজই লন্ডন থেকে ব্যাক করেছি। কাজের চাপে আমরা তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, তাই হয়তো আমাদের চিনতে পারোনি। ও সরি আন্টি, আসলে চিনতে পারিনি। কোনো ব্যাপার না মা, তবে তুমি আমায় চিনতে না পারলেও আমি কিন্তু তোমায় চিনেছি বলেই রিয়াদের মা হেসে দিল। ঈশাও তাল মেলালো। রিয়ান দূরে থেকে ঈশার হাসিটা দেখছে। যতই দেখছে ঈশাকে ততই নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে রিয়ানার। তা তিশা, আমার ছেলেকে বিয়ে করবে তো? হ্যাঁ, তা তো তিশার বাসায় প্রস্তাব পাঠাতে হবে, কি বলো? হ্যাঁ। হ্যাঁ বলে দে, তারপর 3 বন্ধু মিলে তিশাদের বাসায় যাব। এটাই বেটার হবে। আর রিয়াদ, যা তিশাকে বাসায় ড্রপ করে আয়। আচ্ছা মা। তারপর তিশাকে রিয়াদ নিয়ে গেল। ঈশার এতক্ষণে রিয়ানের দিকে নজর গেল। রিয়ান সাথে সাথে ঈশার দিকে চোখ ফিরিয়ে অন্যদিকে ফিরে গেল। ঈশা বুঝতে পেরে রিয়ানের আম্মুকে কিছু বুঝিয়ে রিয়ানের কাছে পাঠালো। সেই অনুযায়ী রিয়ান রুমের দিকে চলে গেল। ঈশাও পিছে পিছে গেল। রিয়ান মলম খুঁজছিল, তখনই ঈশা ধুম করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে রিয়ান পিছে ঘুরে দেখল ঈশা দাঁড়িয়ে আছে। এতে রিয়ান অনেকটাই অবাক, তবুও রিয়ান রেগে বলল, হচ্ছেটা কি? দরজা লাগালে কেন? ঈশা কোনো উত্তর দিল না। এবার রিয়ান আরও রেগে গেল। কি বোকা নাকি তুমি? কথা কেন বলছো না? ঈশা এবারও কিছু বলল না। হাঁটু কেড়ে কান ধরে বসে পড়ল রিয়ানের সামনে। রিয়ান এতে অনেকটাই অবাক হয়ে গেল। ঈশা বাচ্চা বাচ্চা ফেস করে বলল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি। যা করেছি তার জন্য হয়তো আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আপনাকে কষ্ট দিয়ে আমি নিজেও ভালো ছিলাম না। এই 1 মাসে আমি ধুকে ধুকে মরেছি। আপনি আসবেন বলে কত রাত আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দেন। সব কথা যেহেতু বলেই দিলে, এবার না হয় আসল কথাটা বলে দাও। ভালোবাসি আপনাকে হাজবেন্ড। জানি না কবে কখন এবং কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আই লাভ ইউ। এভাবে বললে মানছি না। তো কান তো ধরেছি। কান ধরলে হবে না, আমার আরো কিছু চাই। কি? হার্ড হার্ড। ঈশা হেসে লাফিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রিয়ানকে। রিয়ানও শক্ত করে ঈশাকে বুকের সাথে মিশিয়ে ফেলল। ঈশার মনে হচ্ছে এটাই তার সবচেয়ে শান্তির এবং সুরক্ষিত জায়গা। পরের দিন রিয়ান, ঈশা এবং রিয়ানের মা বাবা মিলে তিশার বাসায় গেল। ঈশা, রিয়ান, রিয়াদও। তাদের প্রস্তাব দিতেই তারা রাজি হয়ে যায়। এতে সবাই খুব খুশি হয়। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ে হবে 10 দিন পর, 6 তারিখ। এভাবেই 2 দিন কেটে গেল। ঈশা আর তিশা মিলে শপিং করতে এসেছে। শপিং করে ফেরার সময় কিছু কালো মুখোশ পরা লোক ওদের মুখে স্প্রে করে অজ্ঞান করে দিল এবং ওদের উঠিয়ে গাড়ি করে কোথাও নিয়ে গেল। ঈশা চোখ খোলার পর নিজেকে ভাঙা অন্ধকার রুমে আবিষ্কার করলো। বোঝার চেষ্টা করলো তার সাথে ঠিক কী হচ্ছে। পরক্ষণেই তার মনে পড়ল সে তিশার সাথে শপিং থেকে ফিরছিল, আর তখনই কে যেন তার মুখে স্প্রে মারে। তারপর তার আর কিচ্ছু মনে নেই। তিশার কথা মনে পড়তেই চারিদিকে দেখতে লাগলো। তিশা ঈশার রুমে নেই। ঈশা তিশা বলে চিল্লাতে যাবে এমন সময় বুঝতে পারে তার মুখও বাঁধা, হাত পায়ের সাথে। ঈশা কি করবে বুঝতে পারছে না। এইদিকে রিয়ান কাজ করছিল। তখনই একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে রিয়ানের। রিয়ান কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? হে মিস্টার রিয়ান সাহা। কে? এখন এত চেনা লাগবে না, এখন তুই শুধু মন দিয়ে শোন আমি কি বলি। দেখ, আজাইরা কথা বলার সময় আমার নেই। যা বলবি তাড়াতাড়ি বল, নইলে বাই।
বলেই ফোন কাটতে যাবে তখনই লোকটা বলল, আপনার ঈশা আর শালিকা তিশাকেও আজাইরা মনে হচ্ছে। মানে কি? মানে হলো এই যে তোর বউ আর শালি আমার কাছে আছে। হোয়াট? ইয়েস মিস্টার রিয়ান শাহ। কে তুই? তোর সাহস কি করে হয় আমার কলিজার দিকে নজর দেওয়ার? তোকে তো আমি শেষ করে দিব। লোকটি শয়তানি হাসি দিয়ে বলল, আহা, এত তারা কিসের? এখন শোন, তোর ওয়াইফ এবং শালিকে যদি জীবিত দেখতে চাস তাহলে তোর সকল সম্পত্তি আমার করে দে, নইলে তোর বউ আর কলিজা চিরজীবনের জন্য। বলেই লোকটি জোরে জোরে হাসতে লাগলো। রিয়ানের তো এখন প্রচুর রাগ লাগছে, পারছে না সে সব চুরমার করে দিতে, তবুও সে মাথা ঠান্ডা করে বসলো। ঈশা আর তিশা কোথায় সেটা বল। আগে ডিল ফাইনাল কর, তারপর সব। তোর কথা আমি কেন বিশ্বাস করতে যাব? যত সব আজাইরা। বলেই রিয়ান বাসায় কল করলো। হ্যাঁ, ঈশা কোথায়? ও তো তিশার সাথে শপিংয়ে গিয়েছে। হোয়াট? কোনো বডিগার্ডকে পাঠাওনি? না, কেন বলো তো? ও মা, এত বড় ভুল কিভাবে করতে পারলে? কেন, কি হয়েছে? তিশা আর ঈশা কিডন্যাপ হয়েছে। কি বলছিস এসব? রিয়ানের মায়ের চিল্লানিতে ড্রয়িং রুমে রিয়াদের মা এবং বাবা এবং রিয়ানের বাবাও চলে আসে এবং জিজ্ঞেস করতে লাগে কি হয়েছে। এখন রাখছি, এত কিছু বলার সময় নেই। বলেই রিয়ানের মাকে কথা বলার সুযোগ না দিয়ে কেটে দিল। রিয়ানের মা বারবার হ্যালো হ্যালো করছে। কি হয়েছে? ঈশা আর তিশা কিডন্যাপ হয়েছে? বলেই কেঁদে দিল। কি বলছেন? কই ভাবি? হ্যাঁ, রিয়ান তো সেটাই বলল। থাক, তুমি চিন্তা করো না, তোমার ছেলের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ ভাইজান, একদম ঠিক বলেছেন। তুমি শান্ত হও। কি করে শান্ত হব? দুটো আজ আমার জন্যই নিখোঁজ। এখানে কারো কোনো দোষ নেই রেবেকা, বললাম তো রিয়ানের উপর সব ছেড়ে দাও। এভাবেই সবাই মিলে রিয়ানের মাকে বোঝাতে লাগলো। সবাই শান্ত থাকলেও ভেতরে ভেতরে চিন্তা ঠিকই করছে। রিয়ান আবার ওই প্রাইভেট নাম্বারে কল দিল। কি এখন বিশ্বাস হলো তো আমি ঠিক বলছি কিনা ভুল? দেখ, তোর যত শত্রুতা সব আমার সাথে, তাই আমাকে যা ইচ্ছা কর, কিন্তু ঈশা আর তিশাকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। করেছে, অনেক কিছু করেছে, তাই তো ওদের তুলেছি। তবে তিশাকে আমি এমনি কিছু করব না, কারণ ওকে আমি তেমন চিনি না, তাই যা করার তোর বউকেই করব। না, একদম ওকে কিছু করবি না। বল আমায় কি কি করতে হবে। এই তো লাইন এসেছে, এখন প্রপার্টির ফাইল রেডি রাখ, দেন বলে দিব কি করতে হবে। বলেই ফোন কেটে দিল। রিয়ান কিছুক্ষণ হ্যালো হ্যালো করে ফোনটা টেবিলে রেখে দুম করে চেয়ারে বসে পড়ল আর চুপ করে ঈশার সাথে কাটানোর সময়গুলো মনে করতে লাগলো। হঠাৎ রিয়ানের মাথায় কিছু একটা আসলো এবং দ্রুত ফোনটা হাতে নিয়ে রিয়াদকে কল দিল। হ্যাঁ দোস্ত, বল। রাখ তোর দোস্ত, তিশার খবর কি রাখিস তুই? কেন, কি করলো তিশা? তিশা আর ঈশা কিডন্যাপ হয়ে গেছে। হোয়াট? কিসব জাদা বলছিস? শোন, আমি মজা করছি না, আই এম সিরিয়াস, নট এ জোক। কে করেছে এবং তুই কি করে জানলি? রিয়ান রিয়াদকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। রিয়াদ শুনে অনেকটাই ডিপ্রেসড হয়ে যায়। আমি ফোর্স লাগিয়ে দিচ্ছি যেন খোঁজা শুরু করে দেয়। ওকে আমিও লাগাচ্ছি, তবে আমরা খুব সহজেই জানতে পারবো ঈশা কোথায় এবং কে নিয়ে গেছে। মানে? অফিসে আই বলছি। বলেই রিয়াদ থানা থেকে রিয়ানের অফিসের দিকে রওনা হলো। আর রিয়ান ডেভিল হাসি দিচ্ছে। ফোনে কোনো একজনকে একটা মেসেজ পাঠিয়ে দিল আর আরেকজনকে কল করে বলল, হ্যালো, একটা নাম্বার দিচ্ছি, দেখো কি হয়। 01912। বলেই রিয়ান ফোন কেটে মেসেজে গিয়ে চেক করতে লাগলো। রিয়ান যাকে মেসেজটা দিয়েছে সে রিপ্লাই দিয়েছে, স্যার নজর রাখছি। এই মেসেজ দেখে রিয়ান মুচকি হাসলো। এইদিকে ঈশা বারবার চেষ্টা করছে হাত খোলার, কিন্তু হাত দুটো এত শক্ত করে বেঁধে রেখেছে যে কিছুতেই কিছু করতে পারছে না। অনেক অনেক চেষ্টা করলো, শেষে ক্লান্ত হয়ে আর বৃথা চেষ্টা করলো না। তা কি বললো রিয়ান শাহ? বলেই ছেলে মেয়ে দুটো ঈশার কাছে যায় আর মেয়েটি তিশার কাছে। ঈশা চোখ বন্ধ করতে নিলে তখনই দরজা খোলার শব্দ পেল। দরজার দিকে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলেটা অচেনা আর মেয়েটা মুখ ঢেকে রেখেছে, তাই ঈশা ভালোভাবে দেখতে পারছে না। তবে তবুও ঈশার মেয়েটাকে চেনা চেনা লাগছে। কি কেমন লাগছে এখানে থাকতে? ঈশার মুখ বাঁধা থাকায় ছেলেটাকে কিছুই বলতে পারলো না। ওহ সরি, তোমার তো মুখ বাঁধা। লিজা, ঈশার মুখের বাঁধন খুলে দাও। লিজা নাম শুনে ঈশা অনেকটাই অবাক। লিজা ঈশার মুখের বাঁধন খুলে নিজের মুখের থেকেও কাপড়টা সরিয়ে নিল। তারপর মুচকি হেসে বলল, কি কেমন লাগলো সারপ্রাইজ? তুই একদম রাগ দেখাবে না, আপনার প্রাণ প্রিয় বান্ধবীও আমাদের কাছে। কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আর তিশা, তিশা কোথায়? দেখেছো লিজা, এত প্রশ্ন করলে কি করে উত্তর দেব বলো তো?
লিসা হেসে ঈশাকে বলল, এত প্রশ্ন যেহেতু করেছিস তো বলেই দেই, তা হলো